তো চলুন আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা উম, যেহেতু শতকরা দিয়ে শুরু করব, আমরা শতকরার সহজ কিছু ম্যাথ ফার্স্টে দেখে আসি, তারপর আমরা শতকরার কঠিন কিছু ম্যাথ দেখবো, তারপর আমরা ভেনচিত্রের ম্যাথ দেখবো। আম, যদি আমরা শতকরার সহজ কিছু ম্যাথ আমরা দেখা শুরু করি, আমরা শতকরার ম্যাথগুলো দেখবো যে উম, আচ্ছা, আমরা প্রথম থেকে যদি শুরু করি, তা না হলে পরে দেখা যাবে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, আমাদের একদম প্রথমে আমরা যে বললাম যে মানসিক দক্ষতার ধারা টপিক থেকে কিছু কোয়েশ্চেন আসছিল। এই যে প্রথম কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের সেই মানসিক দক্ষতার ধারা থেকে, হ্যাঁ। তো এইখানে এই ধারাগুলো এরা সমান্তর ধারাও না, এরা গুণোত্তর ধারাও না, এরা হচ্ছে আমাদের মানসিক দক্ষতার ধারা। আমাদের মানসিক দক্ষতা দিয়ে চিন্তা করতে হবে যে এই ধারায় এর পরের সংখ্যাটা কি হইতে পারে। তো এখানে আমাদের কিছু লজিক দেখতে হবে। তো লজিকটা কি? আমরা যদি এখানে তাকাই, আমরা দেখতেছি যে এইখানে একবার 2 মাইনাস হইলো, তারপর আবার 4 মাইনাস হইলো, আবার 2 মাইনাস হইলো, আবার 4 মাইনাস হইলো, তাহলে এরপরে কি আবার 2 মাইনাস হবে? এভাবেই তো আগাচ্ছে। এটা হচ্ছে -2, দেন -4, -2, -4 অ্যান্ড দেন এগেইন, তাহলে হবে -2। তাহলে এখানে আমাদের তাহলে উত্তরটা কত হবে? আমাদের উত্তর হবে হচ্ছে 24 - 2। দ্যাট মিনস আমাদের উত্তরটা হবে এখানে হচ্ছে 22। তো এটা ছিল আমাদের মানসিক দক্ষতা ধারার একটা ম্যাথ। আরেকটা ছিল এরকম যে এখানে এই ধারার পরবর্তী সংখ্যা কোনটা। তো এখানে আমাদের আসলে ধারা মূলত দুইটা, মানে ঢোকানো এর মধ্যে। ঠিক আছে, এখানে যদি আমরা লিখি যে এখানে আমাদের থাকলো হচ্ছে 3, দেন হচ্ছে 7, দেন হলো 11, দেন এরপরে বসবে হলো 14, বারবার 4 করে যোগ হচ্ছে। আরেকটা ধারা এরই মধ্যে ঢুকায় দেওয়া, সেটা হইলো এখানে 4, তারপর 8, তারপর 12, এন্ড এরপরে সেক্ষেত্রে বসবে হলো 16। তো দুইটা ধারা এখানে আসলে পাশাপাশি করে ঢুকায় রাখা, তো এই জন্য দেখে ফার্স্টে হয়তো সেন্স মেক করে না যে কিভাবে কি হইতেছে, এখানে বুঝতেছি না। তো এই যে আমাদের 3, 4, 7, 8, 11, 12, মূলত 3-এর পর 7, 7-এর পর 11, 11-র পর হবে হলো 14। আর এখানে 4-এর পরে 8, 8-এর পর 12, 12-র পর হবে এখানে 16। ঠিক আছে, তো আমাকে 3 দেওয়া, 4 দেওয়া, 7 দেওয়া, 8 দেওয়া, 11 দেওয়া, 12 দেওয়া, তারপরে আমাদের কে হবে? তারপরে আমাদের এখানে হবে হচ্ছে 14 হবে। দূর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সরি, 15। সকালবেলা তো মাথাটা একটু ইয়ে হয়ে আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে হবে হলো 11, 15। ঠিক আছে, হ্যাঁ, এখানে 11, তারপর হচ্ছে 15 হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে লাল ধারা একটা, আর হচ্ছে এই ডার্ক ব্লু কালারের ধারা হচ্ছে আরেকটা। এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে 15। তো এটা মোটামুটি একটু ভালোই একটু প্যাচে লাগছে। ঠিক আছে, অথবা আপনি এখানে আর কিভাবে চিন্তা করতে পারেন যে একবার 1 যোগ হলো, তারপর 3 যোগ হলো, আবার 1 যোগ হলো, আবার 3 যোগ হলো। আপনি এভাবে করে চিন্তা করতে পারলে এই জিনিসটা আরো সিম্পলি আপনি ব্যাখ্যা করতে পারবেন, হ্যাঁ। যে হইলো এখানে +1, তারপর হইলো এখানে হচ্ছে +3, তারপর আবার যোগ হলো +1, আবার যোগ হলো +3, আবার এখানে যোগ হলো +1, দেন এগেইন আবার যোগ হলো +3। আপনি এভাবে করে এটা চিন্তা করতে পারেন। তো এটা গেল আমাদের আহ, ধারার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। আমাদের এর পরে ধারার যে কোয়েশ্চেনটা, সেটা মূলত হচ্ছে আমাদের একটা প্লেন গুণোত্তর ধারা। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 3, মাল্টিপ্লাইড বাই 3। 2-কে 3 দিয়ে গুণ করলে হয় 6, 6-কে 3 দিয়ে গুণ করলে হয় 18, 18-কে 3 দিয়ে গুণ করলে হয় 54, অ্যান্ড 54-কে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 162 পাবো। তো তাহলে এখানে আমাদের উত্তর হবে 162, মাল্টিপ্লাইড বাই 3 এভরি টাইম। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। দেন আমাদের প্রশ্নটা হলো যে এই সিরিজটার পরবর্তী সংখ্যা কত। তো এটার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 1, তারপর 1, তারপর 2, 3, 5, 8, 13,
21। আমরা যদি এটার দিকে তাকাই আমরা অলরেডি দেখতে পাবো যে এখানে প্রতিটা সংখ্যা হচ্ছে আগের দুইটা আগের দুইটা করে সংখ্যার যোগফল। এক আর এক যোগ করলে 2 হয়, এক আর দুই যোগ করলে 3 হয়, তারপর 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8 আর 5 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে হয় 21। তাহলে 13 আর 21 যোগ করে আমরা কত পাই? 13 আর 21 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 30, 34, তাই না? 34। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে 34 বা 34, এটা হবে এখানে আমাদের উত্তর। তারপর মানসিক দক্ষতার আরো একটা প্রশ্ন, এটাই বোধহয় আমাদের মানসিক দক্ষতার শেষ প্রশ্ন আজকের কোশ্চেনে, যে এই প্রশ্নবোধক স্থানে আমাদের হচ্ছে এখানে কোন সংখ্যাটা বসবে। তো যারা আমরা পিথাগোরাস এর ম্যাথগুলা বেশি বেশি করে করে আসছি তাদের অলরেডি প্রথমটা থেকেই খুব ভালো আইডিয়া চলে আসে যে আমরা এরকম ত্রিভুজগুলা করতাম। তো সেই ত্রিভুজে আমাদের যদি একটা 3 থাকতো, একটা 4 থাকতো, অতিভুজ হয়ে যেত 5। তার কারণ কি? কারণ হচ্ছে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান হচ্ছে 5-এর স্কোয়ার। তো 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করলে 5-এর স্কোয়ার বা 25 হয়। হ্যাঁ, 5-এর স্কোয়ার বা 25 হয়। এটা আমাদের ওই পিথাগোরাসের ম্যাথটার থেকে আমাদের হচ্ছে খুব ভালো মাথায় চলে আসছে। তো সেখান থেকে দেখছি যে পরেরটাও তো তাই মিলে, যে 2-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ার যোগ করলে 53 হয়। তো এখানে তাহলে 5-এর স্কোয়ার আর হুম, এখানেও তাহলে হচ্ছে 5-এর স্কোয়ার আর 1-এর স্কোয়ার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 5-এর স্কোয়ার 25, 1-এর স্কোয়ার 1, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 26 পাবো। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 26। তো এই কয়টাই মূলত ছিল হচ্ছে আমাদের ধারা রিলেটেড ম্যাথ। আমাদের ধারা এই টপিকটা আরো দুইটা ম্যাথ এক্সামের মধ্যে থাকবে। তো আমাদের হোপফুলি ধারা থেকে আরো কিছু ম্যাথ করা হবে সামনে। চলেন আমরা এবার আস্তে আস্তে শতকরা আর ভেনচিত্র এদের টপিকগুলোর মধ্যে, এদের ম্যাথগুলোর মধ্যে ঢুকি। আমাদের প্রথম একটা প্রশ্ন বলছে যে 2/5-এর 25% কত। তো এটা অনেকভাবে করা যায়। আমি এই শতকরার ম্যাথে শর্টকাট হয়, এটা হয় সেটা হয়, আমি একদম প্লেন সিম্পল জিনিসটা লিখে দিই। আপনারা শর্টকাট এক একজন যে যার মতো যেটা ইউজ করেন করেন, সমস্যা নেই। আমি খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমাকে বলবে যে 2/5-এর 25%, তখন আমরা এই দুটা জিনিস ফলো করার ট্রাই করব। এক, এর মানে হইল গুণ। 2/5 এর এর মানে হলো গুণ, আর 25% মানে হলো 25/100। ঠিক আছে? সো এই দুইটা জিনিস আমরা কেয়ারফুলি বারবার মনে রাখবো। আমরা যতবার এর দেখবো এর মানে হইলো গুণ, যতবার আমরা পার্সেন্ট দেখবো পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। তো 2/25, 2/5-এর 25% মানে 2/5 এর 25/100, 2/5 গুণ 25/100। দেন আপনি এখানে একটু কাটাকাটি করেন। কাটাকাটি করলে কি আসে? এই 5 5 দিয়ে কাটা যায়, আর হচ্ছে 5 20 দিয়ে কাটা যায়, তাহলে 2/20, 2/20 মানে হইলো 1/10। তাহলে উত্তর হবে 1/10, দ্যাট মিনস 0.1। এটা হচ্ছে তাহলে এখানে আমাদের উত্তর। তো এখানে এই ম্যাথগুলো তাহলে আমরা হোপফুলি এখানে আর আটকাবো না। তারপর কয়েকটা ম্যাথ আছে এরকম যে 2/5-এর কত পার্সেন্ট হচ্ছে আহ এই যে 1/2 এর শতকরা কত হচ্ছে 1/8, আগেরটার মতোই। তো 1/2 এর শতকরা কত হচ্ছে 1/8, এখানে আমরা ধরে নিই যে লেটস সে যে 1/2 এর X% হইল 1/8। এটা আমরা ধরে নিতে পারি যে 1/2 এর শতকরা কত 1/8। তো আমরা ধরে নিই 1/2 এর X% হইল 1/8। সেই ক্ষেত্রে আমাকে এক্স এর মানটা বাইর করতে হবে। তো আমরা তাহলে চলেন এক্স এর মানটা বাইর করতে যাই। তো আমরা লিখি যে 1/2 এর X/100 সমান 1/8। বাংলা ইংলিশ সব একাকার হয়ে যাচ্ছে, তাই না? আমরা ইংলিশ লিখি। তো তার মানে 1/2 মাল্টিপ্লাইড বাই X/100 সমান 1/8। তো চলেন আমরা এক্স এর মানটা বাইর করার ট্রাই করি। এক্স এর মানটা বাইর করতে গেলে এখন তাহলে কি হইলো? এক্স এর মানটা বাইর করতে গেলে আমার এখানে থাকতেছে 1/8
একশো আর দুই নিচে দিল, তাহলে এটা চলে যাবে উপরে। 2 গুণ 100 200, উপরে গুণ হয়ে গেল। 200/8 কত? 200/8 মানে হইল 25। তাহলে এক্স এর মান হইল 25। এক্স এর মান যদি 25 হয়, তার মানে 1/2 এর শতকরা কত হচ্ছে 1/8? 1/2 এর 25% হইল 1/8। 1/2 এর 25 আমরা বলছিলাম যে 1/2 এর 25% হইল 1/8। তো এক্স এর মান আসছে 25, তার মানে 1/2 এর 25% হইল 1/8। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে তো আমাকে বলছিল যে হচ্ছে 25%। 25% মানে আমরা জানি যে এটার মানে হইলো 25/100। তো আমাকে এখানে অপশনটা পার্সেন্ট হিসেবে দেয় নাই, ফ্র্যাকশন হিসেবে দিছে। তো 25/100 মানে কি ভাই? 25/100 মানে 0.25। তাহলে এখানে উত্তর হচ্ছে আমার 0.25। আশা করি এই ম্যাথটাই তাহলে আমরা আটকাচ্ছি না। আমাদের এইখানে যেই ম্যাথটা ছিল যে 2/5 25% সমান 1/10, এখানে ছিল যে 2/5 এর 25% সমান কত? সমান হইল আহ 1/10। আর এখানে এই প্রবলেমটা আপনারা যখন রিটেনের এক্সামটা দিবেন, লেটস সে ব্যাংকে, তখন এই জিনিসটা ভালো রকম ফেস করবেন যে বাংলায় প্রশ্ন, বাংলার মধ্যে ইংলিশ চলে চলে আসে। আচ্ছা, 2/5 25% হইলো আপনার 1/10, হ্যাঁ, 1/10। তো এইটা ছিল এখানে, আমাকে এখানে বাইর করতে হয়েছে যে 1/10 মান, হ্যাঁ, এটা কত এটা বের করতে হয়েছে। আর এখানে আমাদের হচ্ছে যে 1/2 এর 25% সমান 1/8। এখানে আমার এই 25% এইটা বাইর করা লাগছে। দুইটা একই ম্যাথ কিন্তু ডিফারেন্ট জিনিস আপনাকে এখানে বের করতে হয়েছে। চলেন আমরা দেখি এই শতকরার আর কোনো ম্যাথ এরকম থাকলে আশা করি আমরা পারবো। এই সিমিলার আরেকটা ম্যাথ বোধহয় ছিল, 2/5 25% সমান কত? সেম ম্যাথ, 10 30%। না, এরকম আর নাই। সিমিলার আরেকটা ম্যাথ ছিল, হলো সেটা হলো এই যে এটা 2/5 25% সমান কত। তাহলে এখন বাই দিস টাইম আপনারা এটা জানেন যে ঠিক আছে, এটা হবে 2/5 এর এর মানে গুণ 25% মানে 25/100। এটা সমান কত হবে? এখন আপনার একটু কাটাকাটি করলে পাওয়া যাবেন কত? 1/10, তাই তো? 1/10 বোধহয় পাবেন এখানে। তো যাই হোক, চিন্তা করলাম না, চলেন আমরা আরেকটা টপিক, আরেকটা টাইপ আমরা দেখি। এটা হচ্ছে আমাদের ভেনচিত্রের ম্যাথ। একটা স্কুল আছে, সেই স্কুলে পোলাপাইন বাংলা আর ইংলিশে পরীক্ষা দিছে। তো পরীক্ষা দিতে গিয়ে ইংলিশে পাশ করছে 70%, বাংলায় পাশ করছে 80%, 20% উভয় বিষয়ে ফেল করছে। ঠিক আছে, 20% উভয় বিষয়ে ফেল। এখন বলছে উভয় বিষয়ে যদি 280 জন শিক্ষার্থী পাশ করে, তাইলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিছে? তো এটা আমরা এখন ভেনচিত্রের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। আমাদের ভেনচিত্রের পার্সপেক্টিভে চিন্তা করলে আমাদের একটা স্কুল আছে, সেই স্কুলটা হইলো এরকম একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এইটা হইলো আমাদের স্কুল, হ্যাঁ। এই একটা বক্সটা হচ্ছে আমাদের স্কুল। সেই স্কুলের মধ্যে কিছু পোলাপাইন আপনার বাংলাতে পাশ করছে। এই লাল গোল্লার মধ্যে যারা আছে, বাম পাশের গোল্লার মধ্যে যারা আছে, কিছু পোলাপাইন আছে যারা ইংলিশে পাশ করছে। ঠিক আছে, এই পোলাপানগুলা বাংলায় পাশ করলো, এই পোলাপানগুলা ইংলিশে পাশ করলো। মাঝখানে কিছু ব্রিলিয়েন্ট ছেলেপেলে আছে, তারা বাংলা এন্ড ইংলিশ দুইটাতেই পাশ করছে। ঠিক আছে, এরা হচ্ছে ব্রিলিয়ান্ট ছেলেপেলে, দুইটাতেই পাশ করছে। তো ভালো কথা, আপাতত মার্ক না করি। এখন এখন কিছু পোলাপাইন আছে যারা হইতেছে একদমই পড়াশোনা করে না, তারা দুটাতেই ফেল করছে। এখন দুটাতেই ফেল করছে কারা? দুটাতেই ফেল করছে হচ্ছে এই বাইরে যারা আছে তারা, তাই তো? এই বাইরে যারা আছে তারা তো আসলে বাংলার মধ্যেও ঢুকে নাই, তারা ইংলিশের মধ্যেও ঢুকে নাই, তার মানে তারা বাংলাতেও ফেল, তারা ইংলিশেও ফেল। তো এই দুই বিষয়ে যে ফেল করছে এমন বান্দার সংখ্যা কত? ঠিক আছে, এই দুই বিষয়ে ফেল করছে এমন বান্দার সংখ্যা কত? এখানে বলছে যে
20% উভয় বিষয়ে ফেল করছে। তাহলে তাহলে এখন যদি আমরা বলি যে আচ্ছা তাহলে আমাদের দুই পাশেই ফেল এমন স্টুডেন্ট কত, এইটা হইলো 20%। ঠিক আছে, বাংলার মধ্যেও নাই, ইংলিশের মধ্যেও নাই এমন স্টুডেন্ট হয়ে গেল আমার 20%। ভালো কথা, আমরা ওটা মাথায় রাখলাম। আর এ পাশে মাথায় রাখলাম যে আমার এটা হইতেছে বাংলার বক্স, বাংলার গোল্লা, এটা হইলো আমার ইংলিশের সার্কেল। এখন 20% স্টুডেন্ট দুই বিষয়ে ফেল। তাহলে তাহলে আমার এই যে মাঝখানে যেই জায়গাটা, মাঝখানের যেই জায়গাটা এখানে কি বাংলা আর ইংলিশ মিলানো না? এই জায়গাতে বাংলা আর ইংলিশে পাশ করা স্টুডেন্টদের সমারোহ, হ্যাঁ। এখানে বাংলায় পাশ করা পোলাপাইন আছে, ইংলিশে পাশ করা পোলাপাইন এইখানে আছে, আবার বাংলা ইংলিশ দুইটাতেই পাশ করা পোলাপাইন এখানে রয়ে গেছে। উম আচ্ছা, এক সেকেন্ড, আমাদের রাইস আপু বলতেছে 9 নম্বরে 200 নাকি 100। আপনার এইখানে এই যে 100 ছিল আর 2 ছিল, 100 আর 2 গুণ হয়ে 200 হয়ে যাবে এ পাশে, তাই না? এই জন্য 200 হয়েছে। ওকে, আচ্ছা, চলুন আমরা আবার ভেন চিত্রে আসি। আপনাদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হইল যে আমার এখানে এই যে হলুদ মার্ক করা যেই জায়গাটা, ভেন চিত্রের ভাষায় বা সেটের ভাষায়, এটা তো বাংলা আর ইংলিশ পাশ করা মানে পোলাপানের মিলিত জায়গা। এটারে আমরা সেটের ভাষায় কি বলি? কারো মনে আছে এইটারে আমরা কি বলি? ইউনিয়ন বলি কিনা, নাকি ইন্টারসেকশন বলি, না কি বলি, প্লাস বলি কিনা? আমাদের এই হলুদ মার্ক করা যে জায়গাটা, এখানে আমাদের বাংলা আর ইংলিশ দুটাই আছে, তো আমরা এটাকে বলি হচ্ছে ইউনিয়ন। ওকে, হ্যাঁ। তো তাহলে আমরা বলি যে এই জায়গাটা হচ্ছে বি ইউনিয়ন ই। ঠিক আছে, বি ইউনিয়ন ই, এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন ই। বাংলাও আছে এখানে, ইংলিশও আছে, দুইটার মিলিত জায়গা হচ্ছে এই হলুদ পার্টটুকু। এখন তাহলে আপনারা এই জিনিসটা ধরতে পারতেছেন কিনা যে নাম্বার অফ বি ইউনিয়ন ই, এটা তাহলে কত পার্সেন্ট এখানে? নাম্বার অফ বি ইউনিয়ন ই তে কত পার্সেন্ট আছে? যেহেতু বি আর ই এর বাইরে আমার 20% পোলাপান এক্সিস্ট করে, যারা কোনোটাতেই পাস টাস কিছু করে নাই, দুইটা থেকে বাইরে। তাহলে বি আর ই মিলাই কি আমি তাহলে 80% পাচ্ছি না, 80% পাচ্ছি, তাই না? 80% পাচ্ছি। ভালো কথা। আমার আহ ইংলিশে পাস করছে কত পার্সেন্ট? আমার ইংলিশে পাস করছে 70%। আমার বাংলায় পাস করছে কত পার্সেন্ট? আমার বাংলায় পাস করছে 80%। তো তাহলে এই যে মাঝখানে একটা জায়গা রয়ে গেছে যেটাকে আমরা বলি দুইটার মধ্যে কমন, নাম্বার অফ বাংলা ইন্টারসেকশন ইংলিশ, মানে বাংলা এন্ড ইংলিশ বোথ, হ্যাঁ। এই জায়গাটাতে এখন আমার আগ্রহ, এই জায়গাটাতে এখন আমার আগ্রহ। তো সূত্র আছে না, চলুন সূত্র মাইরা দিই। ঠিক আছে, চলেন আমরা একটা সূত্র এখানে ইউজ করে ফেলি। সূত্রটা কি? খুব কমন একটা সূত্র, বারবার ইউজ করতে করতে আপনারা বুড়া হয়ে গেছেন। সেটা হলো নাম্বার অফ বি ইউনিয়ন ই সমান নাম্বার অফ বি যোগ নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। ওকে, তো নাম্বার অফ বি ইউনিয়ন ই, বি আর ই মিলায়ে কত পার্সেন্ট পোলাপাইন পাস করছে? বাংলা ইংলিশ মিলায়ে টোটাল 80% পোলাপাইন পাস করছে। কেমনে বুঝলাম? কারণ একটাও পাস করে নাই 20%, একটাও পাস করে নাই, হ্যাঁ, একদম হচ্ছে আমাদের ইয়াপুর মতো, যাই হোক নাম বললাম না, কয়েকজনকে দেখতেছি যে একটাও পরীক্ষা টরীক্ষা দেন না, তো তাদের মতো, হ্যাঁ, 20% হচ্ছে দুইটা পরীক্ষার একটাও পাস করে নাই। বাংলায় পাস করছে আমার হচ্ছে 80% মানুষজন, ইংলিশে পাস করছে আমার 70% মানুষজন। আর এই বি ইন্টারসেকশন ইতে তাইলে কত, এটা এখন আমার জানার খুব ইচ্ছা, যে বাংলা আর ইংলিশ দুটাই পাস করছে এমন ছেলে পেলে কত পার্সেন্ট, হ্যাঁ, এটা এখন আমার জানার ইচ্ছা। তো এখন আমি এটা একটু রেখে দিই, একটু পরে আমি এটা ক্যালকুলেশন করে বাইর করে ফেলবো।
তো বাইর করলে কত হয়? 80%, 80% চলে যায় 70% পাশে গিয়ে আমি এখান থেকে দেখতেছি যে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই, এই জায়গাটায় আমি পাচ্ছি 70%। ঠিক আছে, 70%। তো তার মানে 70% মানুষজন, 70% ছেলে পেলে আপনার এই মাঝখানের জায়গাটায় রয়ে গেছে। 70% মানুষজন এই মাঝখানের জায়গাটায় রয়ে গেছে। যদি মাঝের জায়গাটায় 70% মানুষজন রয়ে যায়, এই 70% বাংলার মধ্যেও আছে, ইংলিশের মধ্যেও আছে, দুটাই পাশ করছে। ভালো। এইবার চলেন আমরা দেখি, আমাদের করে একটা সুন্দর একটা ক্লু দিছে। ক্লুটা কি? আমারে বলছে যে উভয় বিষয়ে পাশ করছে 280 জন। ঠিক আছে, উভয় বিষয়ে পাশ করছে 280 জন। আমরা বাইর করলাম যে ইন্টারসেকশনে আছে 70%। উভয় বিষয়ে পাশ করছে 70%। তার মানে কি? তার মানে এখন আপনি বলতে পারেন যে, সরি, তার মানে এখন আপনি বলতে পারেন যে উভয় বিষয়ে পাশ করছে 280, আবার উভয় বিষয়ে পাশ করছে 70%। তাইলে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, 70% মানেই হইল 280। ঠিক আছে, 70% মানেই হইল 280। আপনার বাংলা ইংলিশ মিলে একাকার হয়ে যেতেছে, এই জিনিসটা খুবই প্রবলেমেটিক। আমার নিজের আসলে অভ্যাস তো খারাপ ইংলিশে লিখে লিখে, এখন বাংলা দিক থেকে খালি ইংলিশ চলে আসতেছে। 70%টা দেখে মনে হচ্ছে 90%, আর 280-কে দেখে মনে হচ্ছে 240। তো এগুলা কিছু মনে করেন না। তো যাই হোক, আমি একটু বাংলায় লিখি। এই জিনিসটা পরে প্রবলেম করবে, যারা পিডিএফ দেখবে ওদের একটু মাথায় প্যাঁচ লেগে যাবে হুট করে। ওকে। হ্যাঁ। তো এই ম্যাথ অনুযায়ী উভয় বিষয়ে পাশ করছে 70%, 70% মানে হইলো 280 জন। তাহলে 1% মানে কত? 1% মানে তাহলে হইলো 4 জন। তাহলে ভাই 100% মানে কত? 100% মানে হইলো 400 জন। ঠিক আছে, তো এটাই তাহলে কাহিনী, তাই তো? 400, 400। তো এই জিনিসটা ভেন চিত্রের খুব সুন্দর একটা ম্যাথ। সম্ভবত ভেন চিত্রের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর ম্যাথ এটাই ছিল গতদিনের এক্সামে। ম্যাথটা খুবই সুন্দর। ম্যাথটা খুবই সুন্দর, আপনারা এই ম্যাথগুলো একটু বেশি করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই ম্যাথগুলো খুবই সুন্দর ম্যাথ। আমরা চলেন দেখি হচ্ছে এরকম আর একটা ম্যাথ কি ছিল এরকম বড় ক্যালকুলেশনের। ভেনচিত্রের ওটাই সবচেয়ে বড় সবচেয়ে কঠিন ম্যাথ ছিল। তারপর হচ্ছে এখানে এই পার্সেন্টেজ আর সংখ্যা মিলে ওই ম্যাথ কিন্তু একাধারে শতকরার ম্যাথ, আবার পার্সেন্টেজ এই ভেনচিত্রেরও ম্যাথ। ওকে, চলুন আমরা দেখি এখানে আমাদের ভেনচিত্রে আরো নর্মাল হচ্ছে ইয়ে। এটা ভেনচিত্রে না, এটা মূলত হচ্ছে শতকরার একটা ম্যাথ। একটা কোম্পানি, কোম্পানিতে পুরুষ কর্মকর্তাদের 25% অ্যান্ড মহিলা কর্মকর্তাদের 50% হচ্ছে বিবাহিত। কোম্পানির মোট কর্মকর্তার 40 জন হচ্ছে মহিলা। ঝামেলা। ঠিক আছে, দেখে প্যাচ লেগে যাচ্ছে। তো চলেন আমরা ধরি যে আমাদের এই একটা কোম্পানি, আমাদের এই একটা বড় একটা কোম্পানি। এই কোম্পানির মধ্যে আমার হচ্ছে আহ এই কোম্পানির মধ্যে আমার হচ্ছে কিছু মেল মেম্বার থাকবে, এই কোম্পানিতে আমার কিছু ফিমেল মেম্বার থাকবে। তো এ আমাকে বলতেছে যে কোম্পানির মধ্যে 40% হলো ফিমেল। হ্যাঁ, তো ধরি আমার কোম্পানিতে মানুষ আছে 100 জন। কোম্পানিতে মানুষ আছে 100 জন। তো তার মানে কি? তার মানে 40% হইলো মহিলা। তাহলে এখানে আমার মহিলা হইলো 40 জন। তাহলে এখানে আমার পুরুষ কতজন? আমার এখানে পুরুষ হইলো 60 জন। ঠিক আছে, প্রথম লেয়ারে এটাকে আমরা সিম্পল বুঝা ফেলছি যে যেহেতু 40% মহিলা, তাহলে 40 জন হচ্ছে মহিলা, 60 জন হচ্ছে পুরুষ। এখন আরেকবার আমি ভেনচিত্রের ম্যাথে একটু পরে আবার আসতেছি। হ্যাঁ, তো এই কোম্পানিতে 100 জনের মধ্যে 40 জন মহিলা, 60 জন হচ্ছে পুরুষ। এখন আমাকে বললো কি যে পুরুষদের মধ্যে 25% হইলো বিবাহিত। তো 60 জন এর 25% হচ্ছে বিবাহিত। 60 জনের 25% মানে কত? তো 60 এর 25%, মনে আছে না? এর মানে গুণ, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। তাহলে 60 জন এর, তাই গুণ 25%, 25/100, 25/100 মানে 1/4। তাহলে কতজন হয়? কাটাকাটি করে দেখবেন, 15 জন হয়। তাহলে 60 জন পুরুষের মধ্যে 15 জন এখানে বিবাহিত। আবার
মহিলাদের মধ্যে 50% হইল বিবাহিত। তাহলে 40 জনের মধ্যে কত পার্সেন্ট বিবাহিত? 40 জন মহিলার মধ্যে 25% হইল বিবাহিত। তো 40 জন এর এর মানে গুণ 50%, মানে 50/100। 50/100 মানে হাফ। তাইলে হইলো 20 জন বিবাহিত। তাহলে 20 জন ফিমেল বিবাহিত, 15 জন মেল এখানে বিবাহিত। আমাকে বলছে যে তাইলে ভাই শতকরা কতজন অবিবাহিত? তো আমরা দেখতেছিলাম যে কোম্পানিতে আপনার টোটাল মেম্বার হইলো 100 জন, তার মধ্যে মেল মেম্বার 60 জন, ফিমেল মেম্বার 40 জন। তো 60 জনের মধ্যে 15 জন এখানে বিবাহিত, আর এখানে 20 জন হইল বিবাহিত। তাহলে টোটাল বিবাহিত কতজন? টোটাল বিবাহিত আমরা পাইতেছি 35 জন, তাই তো? টোটাল বিবাহিত 35 জন এখানে বিবাহিত। আর তাহলে জীবিত কয়জন? জীবিত তাহলে হচ্ছে 100 - 35, তাই না? 100 - 35 জন তাহলে এখানে জীবিত। মানুষ তো দুই প্রকার, আপনার হচ্ছে বিবাহিত আর জীবিত। এখানে 35 জন বিবাহিত, বাকি 65 জন এখানে জীবিত। ঠিক আছে, তো এখানে উত্তর হবে 65। এরপর আমরা চলেন, এই যে আপু বলতেছিল যে আগেরটা আরেকবার। হ্যাঁ, আগেরটা আরেকবার। আম, আগেরটা হচ্ছে ভেনচিত্রের ম্যাটটা আরেকবার। চল আমরা ভেনচিত্রের ম্যাথটা একটু ট্র্যাক করি, হ্যাঁ, কি কি করছি হিসাব করি। একটা স্কুলে 70% ইংলিশ, 80% বাংলায় পাস। তো এই যে আমার এই যে বৃত্ত, 80% হইলো বাংলায় পাস, 70% এইখানে আমার ইংলিশে পাস। ঠিক আছে, 80% বাংলায়, 70% ইংলিশ। এই যে বাংলা যেটা, বাংলায় পাস হলো 80%, হ্যাঁ, আর ইংলিশে পাস হলো 70%। এখন এখন এইখানে আমার 80% বাংলায়, 70% ইংলিশে পাস। এখন আমি পুরাটা মার্ক করছি ফার্স্টে ইউনিয়ন, হ্যাঁ, বাংলা ইংলিশ মিলায়ে কত পার্সেন্ট টোটাল। তো আমাকে ওরা বলছে কি যে 20% উভয় বিষয় ফেল, তাহলে বাংলা ইংলিশের বাইরে আছে হচ্ছে 20%। ওরা বাংলার মধ্যেও নাই, ইংলিশের মধ্যেও নাই। তো বাংলা ইংলিশের বাইরে আছে 20% যারা দুই বিষয়ে ফেল। তাহলে বাংলায় শুধু পাস, অথবা শুধু ইংলিশে পাস, অথবা বাংলা ইংলিশ দুইটাই মিলায়ে পাস, এরকম আমরা তাহলে হচ্ছে টোটাল কত পার্সেন্ট পাচ্ছি? এরকম আমরা টোটাল তাহলে পাইলাম হলো 80%। হ্যাঁ, এই দুইটা মিলায়ে আমরা পাইলাম হলো 80%। যে ঠিক আছে 80%, তাহলে ওভারঅল বাংলা ইংলিশ মিলাই জিলাই পাস হইছে। ওকে, ঠিক আছে, ভালো কথা। এখন আমাকে ওরা বলতেছে যে তাইলে ভাই কত, আমাকে তাইলে বলেন তো যে এই মাঝখানে উভয় বিষয়ে পাস কতজন? তো মাঝখানে উভয় বিষয়ে পাস কতজন ওইটা চিন্তা করলাম যে কেমনে বের করবো। তখন আমরা একটা ম্যাথের ফর্মুলা আমাদের মনে আছে, সেটা হচ্ছে যে বি ইউনিয়ন ই, এই বি আর ই মিলায়ে যতজন থাকবে সেটার সূত্র হলো বি তে যত যোগ ই তে যত মাইনাস বি আর ই এর কমন যত। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বি আর ই মিলায়ে যত থাকবে, কত থাকবে সেটা হলো বি তে কত যোগ ই তে কত মাইনাস বি আর ই এর কমন কত। এটা হচ্ছে ফর্মুলা। তো আমাকে ওরা বলছে বাংলায় পাস হইলো 80%, তো আমি লিখছি বাংলায় পাস 80%। বাংলা ইংলিশ মিলায়ে কত পার্সেন্ট? তো যেহেতু বাইরে যেহেতু 20% ফেল দুই বিষয়, তাহলে বাংলা ইংলিশ মিলায়ে মাঝখানে থাকবে 80%। তো বাংলা ইংলিশ মিলায়ে 80%। ইংলিশে কত পার্সেন্ট? ইংলিশে হলো 70% বলে দিছে, এই যে ইংলিশে হচ্ছে 70%। তো তাইলে কমন কত? তো এই যে কমনটা রাখলাম, পরে এখানে ক্যালকুলেশন করলাম, 80 80 কাটা, মাইনাস ও পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে বাংলা ইংলিশের কমনে 70%। তাইলে এই মাঝখানে যেই জায়গাটা, এই কমন জায়গাটাতে আমরা পায়ে গেলাম হইলো 70%। হ্যাঁ, 70% হচ্ছে কমন জায়গাটার মধ্যে। তাহলে বাংলা ইংলিশের কমন হলো 70%। তার মানে কি, ওরা কমন জায়গাতে যারা আছে ওরা বাংলাতেও পাস, ইংলিশেও পাস। ভালো কথা, তাহলে 70% বাংলা ইংলিশ দুটাতেই পাস। আর এই পাশে যারা আছে তারা শুধু বাংলায় পাস, ইংলিশে পাস না। এ পাশে যারা আছে তারা শুধু ইংলিশে পাস, বাংলায় পাস করে নাই। ওকে, তো শুধু বাংলায় পাস কত পার্সেন্ট, শুধু ইংলিশে পাস কত পার্সেন্ট, এখন এটা আপনি চিন্তা করে দেখতে পারেন। হ্যাঁ, দেখেন, সমস্যা নেই। এখন আমারে বলছে বাংলা ইংলিশ মিলাই পাস হলো 70%, ওরা বললো বাংলা ইংলিশ উভয় বিষয়ে পাস হচ্ছে 280 জন। তাহলে আমরা বুঝলাম যে এই 70%ই হলো 280 জন।
তাই তো, কারণ বলছে উভয় বিষয় পাস 280। তো 70% তাহলে 280, তাহলে 1% কত? 4, তাহলে 100% কত? 400। ওই কিক করছে এখানে, ওই কিক, হ্যাঁ। 70% যদি 280 হয়, 1% হলো 4 জন, তাহলে 100% হলো 400 জন। তাহলে এটাই, 100% তো আমার টোটাল স্টুডেন্ট, তাহলে টোটাল স্টুডেন্ট হলো 400 জন। ওকে। ওকে। পরের ম্যাথ ভেন চিত্র দিয়ে করা যাবে, পরের ম্যাথ ভেন চিত্র দিয়ে করলে উদ্ভট হয়ে যাবে। হ্যাঁ, ভেন চিত্র হয় হচ্ছে যখন দুইটা ডেটা দেয় বা তিনটা ডেটা দেয়, এটা এক ডেটার মধ্যে আরেক ডেটা। এখানে আমরা এভাবে করব না। হ্যাঁ, এখানে আমরা 100 জন কিভাবে ধরবো? আমরা 100 জন ধরবো না, এখানে আমরা মূলত হচ্ছে 100% ধরছি। 100 জন ধরলে আপনার জন্য আসলে হিসাব করাটা সুবিধা হয়। পার্সেন্টেজের ম্যাথে যেমন আপনি ধরবেন যে আমাদের কোম্পানিতে মানুষ আছে 100 জন না, আমরা নর্মালি কি ধরি, কোম্পানিতে মানুষ আছে ধরে নিই X জন। তো আপনি ধরে নিবেন যে ধরি, যদি আপনাদের এই ম্যাথটা লেটস সে কোন একটা রিটার্নে আসছে, হ্যাঁ, তখন তো আপনি 100 জন ধরবেন না, ধরলে তো ভালো দেখায় না। তখন আপনি কি ধরবেন, যদি ধরি কোম্পানিতে মানুষ আছে X জন, তো X জন ধরলে একটু হিজিবিজি লাগে। আপনি ধরবেন যে ধরি কোম্পানিতে মানুষ আছে 100 X জন, তাহলে পুরুষ 60 X জন, মহিলা 40 X জন। সেখান থেকে তাইলে আমার বিবাহিত পুরুষ 15 X জন এবং বিবাহিত মহিলা হলো 20 X জন। টোটাল বিবাহিত তাহলে 35 X জন। আর তাহলে অবিবাহিত হবে 65 X জন। ঠিক আছে। তারপর আমরা বলবো যে 100 X এর মধ্যে 65 X জন বিবাহিত, সরি অবিবাহিত, তাহলে টোটাল কতজন অবিবাহিত? 65% হচ্ছে অবিবাহিত। ঠিক আছে। এন অফ বি ইউনিয়ন ই 80 কিভাবে হয়েছে? এন অফ বি ইউনিয়ন ই 80 হয়েছে কিভাবে, এটা আপনাকে দেখাই কোথায়। চলেন আমরা ভেনচিত্রের কিছু হচ্ছে বেসিক একটু বুঝি, হ্যাঁ। একটু ফাঁকা করি। আচ্ছা, এই ম্যাথ তো আমরা করবো না, এখানে দেখেন। দেখেন আমরা কিছু বেসিক একটু বুঝি, হ্যাঁ। এই গেল আমার হচ্ছে বাংলার গোল্লা, এই গেল আমার হচ্ছে ইংলিশের গোল্লা। যারা বাংলায় পাশ করছে তারা থাকবে হচ্ছে এই বাংলার বৃত্তের মধ্যে, যারা ইংলিশে পাশ করছে তারা থাকবে এই ইংলিশের বৃত্তের মধ্যে। এখন আমারে বলছে যে 20% হচ্ছে বোথ ফেল, হ্যাঁ। 20% উভয় বিষয়ে ফেল। তো 20% যদি উভয় বিষয়ে ফেল হয়, তার মানে তারা থাকবে কই? তারা থাকবে তাহলে হচ্ছে এই দুইটা বৃত্তেরই বাইরে না। 20% উভয় বিষয়ে ফেল, তারা তারা কই থাকবে? তারা কি এই বাইরে থাকবে না? তারা তো এই বাইরে থাকবে। এই বাইরে আছে কত পার্সেন্ট? এরা বাংলার মধ্যেও ঢুকে নাই, এরা ইংলিশের মধ্যেও ঢুকে নাই, তাহলে বাংলা ইংলিশ দুটাতেই ফেল হইলো 20%। তো তাইলে এই যে মাঝখানে এখন যেই মার্ক করা জায়গাটা, সাদা যে জায়গাটা, মানে যে এই যে এই 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 জায়গাটা, তাইলে এই জায়গাটা তাহলে এখন কি হবে? বা এই জায়গায় তাহলে আমার থাকতেছে কত পার্সেন্ট? এই জায়গায় তাহলে এখন আমার থাকতেছে হচ্ছে 80% না। এই হলুদ করা জায়গায় তাহলে আমার থাকবে হচ্ছে এখন 80%। এন্ড এই জায়গাটার নাম কি, এই হলুদ জায়গাটার নাম কি? হলুদ জায়গাটার নাম হচ্ছে বি ইউনিয়ন ই। দ্যাট মিনস বি আর ই একসাথে যোগ করে মিলায় যে জায়গাটা হয় সেটা হচ্ছে বি ইউনিয়ন ই। সেখানে আমার থাকবে 80%, কারণ বাইরে রয়ে গেছে 20%। ওকে। ওকে। 100 X কেন? পার্সেন্টেজের ম্যাথে 100 X ধরলে আপনার অনেক সুবিধা হয়। ঠিক আছে। এক্স ধরলে দশমিক চলে আসে, 100 X ধরলে দশমিক চলে আসে না, এই জন্য আমরা 100 X ধরি। ওকে। আর প্রিলির ম্যাথে আপনি 100 ধরে করে ফেলতে পারবেন। আচ্ছা, সামনে এই ম্যাথগুলো আমরা আবার দেখবো। শতকরা তো আজকে অনেকগুলো ম্যাথ, এখন তো 7টা বাজে নেই, আমরা আরো 40-45 মিনিট ভালো ভালো ম্যাথ দেখবো, সো শতকরা ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে। 80 টাকা এর 25%, এর 20%, তাই না? তাহলে 80 টাকা, হুম, কই গেল কই গেল কই গেল, হ্যাঁ। তাহলে এখানে 80 টাকা এর 25%, এর 20%, তার মানে কত? তার মানে এখানে 80 গুণ 25/100 গুণ 20/100, তাই তো? এটা তাহলে এখানে উত্তর। ওকে। সো গেল এটা। তারপর এখানে এই যে এই ম্যাথগুলা হচ্ছে ইন্টারেস্টিং, এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে বাসের ভাড়া বাড়ছে, তো বাড়ার পর আবার যাত্রী সংখ্যা কমে গেছে। তো
এখানে বাসের মালিকের যে আয় তার শতকরা কত পরিবর্তন হবে। তো এই জিনিসটা একটু মোটামুটি ভালোই কনসেপচুয়াল, আপনারা কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বোঝার ট্রাই করেন। ধরেন মালিকের যে আয় ছিল, মালিকের আয় তো পরিবর্তন হবে। আপনি ধরে নেন মালিকের আয় আগে ছিল 100 টাকা, ঠিক আছে? ধরে নেন মালিকের আয় আগে ছিল 100 টাকা, বা যদি আপনার কারো খারাপ লাগে ধরে নেন 100x টাকা। এটা ছিল মালিকের আয়। এখন ভাড়া বাড়ছে কত পার্সেন্ট? ভাড়া বাড়ছে এখানে 25%, ঠিক আছে? ভাড়া বাড়ছে এখানে 25%। তো যদি 25% ভাড়া বাড়ে, 25% যদি ভাড়া বাইরে যায়, তাহলে এখন মালিকের আয় আগে ছিল 100x টাকা, এখন হবে কি প্লাস 25%, তাই তো? তাইলে এখন মালিকের আয় কত হবে? এখন তাহলে মালিকের আয় হবে 125x টাকা। কারণ কি? কারণ ভাড়া বাইরে গেছে, তো ভাড়া যদি বাড়ে তাহলে ইনকামও বেড়ে যাবে। এটা হচ্ছে এখন পর্যন্ত সিম্পল একটা হিসাব। এখন মালিকের ভাড়া বাড়ছে, কিন্তু তারপর মালিক পরদিন দেখতেছে যেহেতু ভাড়া বাড়াইছি, আমার যাত্রী তো আর আসে না আগের মতো। তো যাত্রী সংখ্যা 25% কমে গেছে। তো যাত্রী সংখ্যা যদি 25% কমে যায়, এখন তাহলে বাসের মালিক যদি পড়াশোনা না জানে, ও ভাববে বাড়াইছি 25%, কমছে 25%, সমান সমান। কিন্তু যদি লেখাপড়া জানে তাইলে সে বুঝবে যে আসলে ব্যাপারটা এরকম না। 100x টাকা ইনকাম বাড়ার ফলে 125x হওয়ার কথা ছিল, কিন্তু এখন যাত্রী সংখ্যা যদি 25% কমে যায়, তার মানে কতখানি কমবে? তার মানে এখন তাদের কতখানি কমবে? 125x এটা থেকে -25% করেন তো। -25% করলে কত হয়? 125, এইটার 25% কত? 125 এর 25% সমান হইল 125 গুণ 25/100। এটা হইল 125 গুণ 1/4। 125 গুণ 1/4 সমান কত হয়? 25, আর হচ্ছে 6.5, 100, আর হচ্ছে ও পাশে 25, 31.5। সম্ভবত এটা হয় হচ্ছে 6.5, 6.25, 6.25। 25, হ্যাঁ, এটা আসে হচ্ছে 31.25। তো তাহলে এইখানে যদি আমরা বলি যে ঠিক আছে এই 125x থেকে আরো 25% কমে যাবে, তাহলে আমার এখানে কমবে হচ্ছে 125 -31.25%। তাহলে এখানে আমার হয় হচ্ছে 125, 93.75%। ঠিক আছে, এইটা আসে যে এইখান থেকে ওর 25% কমলে ওর আসলে ইনকাম হচ্ছে এখন 93.75 টাকা। ঠিক আছে, আশা করি এই জিনিসটায় কেউ প্যাচ খান নাই। আমি আবার একটু আপনাদেরকে লাইন লাইন ধরে ধরে বলি। মালিকের ইনকাম ছিল 100x টাকা, হ্যাঁ, একদম শুরুতে। 25% ভাড়া বাড়ছে, তার ফলে ওর 25% ইনকাম বাড়ার কথা। তাহলে 25% বেড়ে হওয়ার কথা 125x টাকা। এখন ওর যাত্রী 25% কমে গেছে। তো যাত্রী যদি 25% কমে যায়, তাহলে এখন ওর যাত্রী 25% যদি কমে যায়, তাহলে এই 125 থেকে আবার 25% মাইনাস হবে। কারণ 25% যাত্রী কম, 25% ইনকাম কম। তো আমরা দেখলাম যে 125 এর 25% কত? 125 এর 25% হলো 31.25। তাইলে এই টাকাটা ওর কমে যাবে। ওর যে 125 টাকা ইনকাম হচ্ছিল সেখান থেকে এই 31.25 টাকা কমে যাবে। কারণ কি? কারণ ওর যাত্রী তো এখন কম আসতেছে 25%, তাই। তো 125 থেকে 25%, দ্যাট মিনস 31.25 কমলে ওর এখন আসলে ইনকাম হচ্ছে 93.75x টাকা। তো আপনারা এক্স বাদ দিয়ে চিন্তা করলে চিন্তা করবেন প্রিলির জন্য, এক্স দিয়ে চিন্তা করবেন রিটেনের জন্য। তো আগে ওর কামাই হইতেছিল 100 টাকা, এখন ওর কামাই হইতেছে 93.75 টাকা। তাহলে ওর কমে গেল কয় টাকা? ওর এখানে তাহলে কমলো -6.25
টাকা, তাই তো? আর রিটার্ন চিন্তা করলে -6.25x টাকা। তাহলে 100 টাকায় 6.25 টাকা কমে, তাহলে 6.25%, 6.25% হ্রাস, কমে গেল 6.25%। ওকে, সো এখানে যদিও দেখে মনে হতে পারে 25% বাড়ছে 25% কমছে তাদের সমান সমান, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। 100 থেকে 25% বাড়লে 125, সেখান থেকে 25% কমলে আবার হয়ে গেল 93.7575। তার মানে কি, মূলত 6.25 টাকা আসলে ওর ইনকাম কমে গেছে। ওকে, সো এটা বেশ সুন্দর আর ভালো একটা ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু আসে যে আহ, বইয়ের দাম 20% কমে যাওয়াতে বেচা বিক্রি 20% বেড়ে গেল, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হইলো। এই ধরনের ম্যাথগুলো মোটামুটি ভালোই আসে। আচ্ছা, এই কলার দামের ম্যাথটা একটু পরে করাই, কারণ এই ম্যাথটা একটু ট্রিকি। তার আগে সহজ একটা ম্যাথ একটু করাই নি। হ্যাঁ, সহজ একটা ম্যাথ করে তারপর আমরা হচ্ছে কলার ম্যাথটা করব। সহজ ম্যাথ কোনটা? আমরা ভেন চিত্রের বেসিক ম্যাথ গুলো দেখছি, ভেন চিত্রের সব ম্যাথের পর বেসিক, আর এরপরে শতকরা যে ম্যাথ গুলো আছে সেগুলো কিন্তু খুবই সহজ। ঠিক আছে, এই সংখ্যা ভিত্তিক ম্যাথ গুলো। তো আমরা আহ আমরা হচ্ছে ক্ষেত্রফলের ম্যাথ দেখে আসি। ওকে, ক্ষেত্রফলের ম্যাথ আমরা দেখে আসি। এখানে আমাদের বলছে কি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল। আরেকটা আছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি বৃদ্ধি পেল। এই যে কই, বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পায়। এখন আমরা বর্গক্ষেত্রের ফর্মুলাটা কি জানি? যে বাহু ইন্টু বাহু সমান হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, আর আয়তক্ষেত্রের বেলায় আমরা কি জানি? যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হইল ক্ষেত্রফল। ওকে, আচ্ছা। তো নর্মালি আমাদের দৈর্ঘ্য ছিল 100%, প্রস্থ হইল লেটসে 100%, ক্ষেত্রফলটাও 100% থাকে, তাই তো? তার কারণ কি, 100% মানে কত জানা আছে? 100% মানে হইল আহ ফারা ভাই হচ্ছে 125 × 75 দিলে ডিরেক্ট 93 আসে, এটা আসে। হ্যাঁ, এই যে ফারা আপু বা ভাই হোক যিনি, উনি বলছে যে 125% ইন্টু 75% দিলে আপনার একই জিনিস আসবে। হ্যাঁ, সমস্যা নেই, একই জিনিস আসে। ওকে, 100%-এর মানে হইলো মূলত এক। এক 100% মানে হইলো এক, তাহলে 1 গুণ 1 কত হবে? 1 গুণ 1 একই হবে, তাই তো? স্বাভাবিক এটাই। এখন এখানে বলছে যে আমার শুধু আহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাই 10% বাড়ছে, প্রস্থ আর বাড়ে নাই। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখন হয়ে গেছে 110%। হ্যাঁ, আর প্রস্থ রয়ে গেছে 100%। তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হবে? 100% মানে তো এক, 110% মানে হলো 1.1। তাহলে কত হইলো? 1.1, 1.1 মানে কত? 110%। তাইলে আমাদের এখানে ক্ষেত্রফল তাহলে কত বাড়লো? ক্ষেত্রফল ছিল 100%, এখন ক্ষেত্রফল হয়ে গেল 110%। তাহলে আমার ক্ষেত্রফল বাইরে গেছে 10%। ওকে, আশা করি এই ম্যাথটা কেউ আটকাই নাই। ঠিক আছে, এই ম্যাথটা আমরা কেউ আটকাই নাই। এখন এই ম্যাথের যে অ্যাডভান্সড ভার্সন, সেইখানে আমারে বলল যে বাহু, প্রত্যেক বাহুই 10% বাড়ছে। তো আমরা বলি কি যে ঠিক আছে, বাহু প্রথমে ছিল 100%, এই বাহু ছিল 100%, তাহলে ক্ষেত্রফলও 100%। কেমনে? কারণ 100% মানে হইলো এক, 100% মানে হইলো এক, এক ইন্টু এক হইতেছে এক। এখন বলছে কি প্রত্যেক বাহুই 10% বেড়ে গেছে। তো এই বাহুটা হইছে এখন 110%, এই বাহুটা হইছে এখন 110%। তো গুণ করলে কত পার্সেন্ট হবে? 110% মানে কি? 110% মানে 1.1। 110% মানে হলো 110/100, দ্যাট মিনস 1.1। 1.1 আর 1.1 গুণ করলে কত হয়? আপনারা জানেন যে 11 গুণ 11, এটা হইলো 121। তাহলে 1.1 ইন্টু 1.1 এটা হবে 1.21। 1.21 মানে কত? 121%। তাহলে ক্ষেত্রফল ছিল 100%, হইলো 121%, তাহলে বাড়লো কত পার্সেন্ট? বাড়লো 21%। তাহলে উত্তর কত? উত্তর হইলো 21%।
পার্সেন্ট। ওকে, তাহলে এটাও বেশ সুন্দর, সহজ, সিম্পল একটা ম্যাথ। ক্ষেত্রফলের এই দুইটা ম্যাথ ছিল। এইবার আমরা হচ্ছে এই যে এই ম্যাথটা দেখি, এটা হচ্ছে একই টাইপের, হ্যাঁ, এটা আরো ইন্টারেস্টিং। আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান হইল ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল। ওকে, তো দৈর্ঘ্য ছিল শুরুতে 100%, প্রস্থ ছিল শুরুতে 100%। 100% গুণ 100% সমান হবে 100%। তার কারণ কি? 100% মানে এক, 100% মানে এক, এক ইন্টু এক হইল এক। এখন আমারে বললো যে দৈর্ঘ্য নাকি 10% বাড়ছে, তাহলে এখন আমার দৈর্ঘ্য হইল 110%, আর প্রস্থ 10% কমছে, তাহলে প্রস্থ এখন হইল 90%। তো এই দুটা গুণ করলে কত পার্সেন্ট হয়? 110% মানে হইলো 1.1, 90% মানে হইলো 0.9। তো এখন আমরা জানি যে 11 গুণ 9 এটা হইলো 99। তাহলে 1.1 গুণ 0.9 এটা তাহলে হবে 0.99। 0.99 কে 100 দিয়ে গুণ করলে আমরা পাই হলো 99%। তাইলে ছিল 100%, হইল 99%, তাহলে আমার কমে গেল 1%, তাই না? তাইলে আমার ক্ষেত্রফল 1% হ্রাস, ক্ষেত্রফল 1% কমে যাবে। এইটা তাহলে আমাদের এই ম্যাথের উত্তর। আশা করি এই ম্যাথটা আমরা বুঝছি এখানে, আর আমাদের তেমন কোনো প্রবলেম টবলেম আশা করি নাই। ওকে, চলেন এইবার আমরা ওই কঠিন ম্যাথটা একটু করে আসি। কঠিন ম্যাথ দুইটা আছে, মানে ওই রকম ম্যাথই পরপর দুইটা আছে, আমরা দুটাই একসাথে দেখে ফেলি। এটা হচ্ছে যে মূলত আপনার দাম কমে গেলে একই টাকায় আপনি বেশি সংখ্যক জিনিস কিনতে পারেন। ঠিক আছে, কই গেল? এই যে দাম যখন কমে যায়, দাম যখন কমে যায় তখন আপনি একই টাকায় বেশি জিনিস কিনতে পারবেন। আবার দাম যখন বেড়ে যায় তখন আপনি একই টাকায় অল্প জিনিস কিনতে পারবেন। তো এদের মধ্যে আমরা সম্পর্কটা জানতে চাই। আমাকে বলছে কি যে কলার দাম 25% কমে গেছে। হ্যাঁ, তো ধরেন কলার সিজন চলে আসছে, তো কলার সিজন আসলে একটু কলার দামটা কমে গেল। সামহাও কলার এখন বাম্পার ফলন, বাতাবি লেবুর বাম্পার ফলন হয় যেরকম পৃথিবীতে, সেরকম কমলার এখানে, কলার এখানে বাম্পার ফলন হয়েছে। তো হয়ে সাপ্লাই বেড়ে গেছে, সাপ্লাই বেড়ে আপনার দাম 25% কমে গেছে। ভালো কথা। তো 25% কমে গেলে, তো ধরেন আগে আমার এখানে যে বাজারে যে কলার দাম ছিল, তো কলার দাম আগে ছিল হইলো 100 টাকা, 100x টাকা। ঠিক আছে, কলার দাম আগে ছিল 100x টাকা। অথবা লেটস সে যে কলার দাম আগে ছিল 100%, হ্যাঁ, তো এক্স ধরলে আপনাদের পরে দুঃখ লাগবে। তো ধরেন আগে কলার দাম ছিল 100%, এখন কলার দাম কমে হয়ে গেছে 75%। ঠিক আছে, কলার দাম আগে 100% ছিল, এখন কলার দাম 25% কমে গেছে, এখন কলার দাম হলো আপনার 75%। ভালো কথা। তো আগে 16 টাকায় আহ যেই কয়টা কলা পাওয়া যাইতো, এখন দাম কমে যাওয়ার পর ও 16 টাকায় আগের চেয়ে 2টা কলা বেশি পাওয়া যাইতেছে। হ্যাঁ, তো ধরেন কলার দাম যখন বেশি ছিল, তখন আপনি যদি বাজারে গিয়া 16 টাকা দিতেন, তাহলে ওরা আপনাকে এক্স টা কলা দিত। হ্যাঁ, এক্স সংখ্যক কলা দিত। এখন কলার দাম তো ভাই কমে গেছে। তো কলার দাম যদি কমে যায়, তাহলে এখন যদি আপনি বাজারে গিয়ে কলার যে মামা আছে সেই কলার মামারে 16 টাকা দেন, তো মামা আপনারে কলা এখন 2টা বেশি দিবে, তাই না? x+2টা কলা। এটাই তো সামারি। এটা তো বুঝেন নাই এমন কেউ তো নাই নাকি? আহ আশা করি এটা সবাই বুঝছে। হ্যাঁ, বৃত্তের ব্যাস আমরা দেখবো ভাই। ভাই না, আপু, সুইটি আপু। আপুর নাম সুইটি। আমি হচ্ছে একটা সিরিজ দেখতেছি রিসেন্টলি, আমাদের হচ্ছে এই যে মির্জাপুর। কালকে রাত্রেও বসে বসে দেখতেছিলাম, আপনার স্লাইড করতেছিলাম, ল্যাপটপে স্লাইড বানাচ্ছিলাম আর পাশে ফোনের মধ্যে মির্জাপুর চালিয়ে রাখছিলাম। তো ওখানে হচ্ছে আমাদের ওই যে গুড্ডু ভাইয়া বাবলু ভাইয়া আছে, অনেকে দেখছেন উনি মির্জাপুর, অনেকেই দেখে। তো কালকের এপিসোডটা ছিল হচ্ছে সিজন 1-এর লাস্ট এপিসোড। ওখানে ওই যে আমাদের গুড্ডু ভাই আর সুইটি আপু দুজনেরই মাইরে ফেলায়, তো একটু মনটা খুব খারাপ লাগতেছিল। তখন আবার কমেন্টে দেখি যে সুইটি আপু কমেন্ট করছে আমাদের। আচ্ছা, চলেন, এই দুইটা লাইন বুঝি নাই এমন কেউ নিশ্চয়ই নাই। হ্যাঁ, 100%-এ
যখন দাম যখন 100% ছিল, তখন 16 টাকা দিলে যে কয়টা কলা পাইতো, দাম যখন কমে 75% হয়েছে, তখন আমাদের এইখানে 16 টাকায় 2টা কলা বেশি পাওয়া যাচ্ছে। ভালো কথা। এখন আমরা তো জানি না এক্স এর মান কত, কিন্তু এখানে খুব মজার একটা ট্রিক্স আছে। মজার ট্রিক্সটা কি? মজার ট্রিক্স হলো যে দাম যত পার্সেন্ট আর হচ্ছে এই জিনিস যে কয়টা পাওয়া যায় এদের মধ্যে সম্পর্ক আছে, হ্যাঁ। 100 টাকায় পাওয়া যায় তো এক্সট্রা কলা 75% যখন দাম, হ্যাঁ, দাম যখন 100%, দাম কমে গেল 25% কমে 75% হইলো। এখন কলা পাওয়া যাচ্ছে 1 টাকায় 2টা বেশি। এদের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তার মানে কি? তার মানে মনে রাখেন, 100/75 সমান হইল x+2 ডিভাইডেড বাই এক্স। ওকে। দেখেন, এই লাইনটা হচ্ছে খুবই এখানে আমাদের সিগনিফিকেন্ট। এই লাইনটা বুঝি নাই এমন কেউ আশা করি নাই এখানে, হ্যাঁ। আগে দাম ছিল 100%, দাম 25% কমে গেছে, 75% দাম এখন। তো আগে 16 টাকায় এক্স সংখ্যক কলা পাইতাম, এখন 16 টাকায় 2টা কলা বেশি পাই, x+2টা কলা পাই। তো এখন এদের মধ্যে যে সম্পর্ক আমরা উল্টাই দিছি, 100/75 বাম পাশে সোজাই আছে, ডান পাশটা উল্টাই দিছি, হ্যাঁ। এটা উল্টাই দিতে হয়। দাম এর হিসাব, এই পাশটা হচ্ছে দামের হিসাব, আর এই পাশে হচ্ছে কয়টা, তার হিসাব। তো কয়টার হিসাবটা উল্টাই দিতে হয়। ওকে। যদি এই লাইনটা কেউ না বুঝেন তাইলে একটু আওয়াজ তুলেন যে বুঝি নাই, আরেকবার বুঝাই দিব। কিন্তু এই লাইনটা আমাদের খুবই সিগনিফিকেন্ট এখানে। তো এবার চলুন আমরা একটু ক্যালকুলেশনটা করি। 100/75 হইলো 4/3, 4/3 হইলো x+2 ডিভাইড বাই এক্স। যদি আমরা এখন ক্যালকুলেশনটা করি, তাহলে 4x সমান 3x যোগ 6, সেখান থেকে আমরা এক্স এর মান পাই হলো 6। ওকে। বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। উল্টায় দিতে হবে কেন? আচ্ছা। দেখেন, উল্টায় দিতে হবে তার কারণ হচ্ছে আপনার, উম, ধরেন ম্যাথমেটিক্যাল ভাষায় চিন্তা করি কেন উল্টায় দেওয়া লাগবে। 100 আর 75-এর মধ্যে কি 100 বড়, 75 ছোট, তাই না? তাই এক্স আর x+2 এর মধ্যে কি x+2 বড়, এক্স ছোট, তাহলে এইটা বড় এইটা ছোট। তার মানে কি বড় ছোট, আর এ পাশে কি ছোট বড়, তাই তো? বড় ছোট, আর এ পাশে ছোট বড়। উল্টা না? উল্টা, তাই আপনি উল্টাই দিচ্ছেন, হ্যাঁ। বড় বাই ছোট সমান বড় বাই ছোট। নাম্বার দেখে এটাই বোঝা যাচ্ছে যে বড় ডিভাইড বাই ছোট সমান বড় ডিভাইড বাই ছোট। এই জন্য আমরা উল্টাই দিব। ঠিক আছে, এই জন্য আমরা উল্টাই দিব। এইবার এইবার এখন অপশনে 6 নাই, অবশ্যই অপশনে 6 নাই। অপশন তো 6 নাই, হ্যাঁ। আর যারা বুঝি নাই আরেকবার বলি। দাম যখন 100% ছিল তখন 16 টাকায় এক্স সংখ্যক কলা পাওয়া যেত। এক্স এর মান কত ভাই? এক্স এর মান হইল 6। দাম যখন 100% ছিল তখন 16 টাকায় 6টা কলা পাওয়া যেত। এখন দাম কমে গেছে। তো দাম কমে গেলে একই টাকায় আমি বেশি কলা পাবো না? দাম তো কমে গেছে, তো দাম কমে গেলে এখন আমি একই টাকায় বেশি সংখ্যক কলা পাবো। তো তাহলে দাম যখন কমে গেছে তখন আমি এই 16 টাকাতে আমি আরো বেশি 2টা কলা বেশি পাইলাম, হ্যাঁ। আগে যা কলা পাইতাম এখন তার থেকে 2টা কলা বেশি পাই। তো এটা হলো কাহিনী, হ্যাঁ। 100% যখন দাম ছিল পাইতাম এক্সট্রা কলা, যখন দাম হলো 75% তখন এখন আমি কলা পাবো 2টা বেশি। এখন এই 100 থেকে দাম কমে হলো 75, তার ফলে আমি এখন কলা আগে কিনতাম এক্সট্রা, এখন কলা পাই হচ্ছে বেশি, হ্যাঁ, x+2টা। তো এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা আগে আমি একটু লিখি, লিখে তারপর আপনাদের বুঝাই যে কেন হইলো। এক্স এর মানে কত ভাই? এক্স এর মানে হইলো 6 না? তাহলে আগে আমি 100 টাকা, 100% যখন দাম ছিল তখন আমি 16 টাকায় 6টা কলা পাইতাম। দাম যখন 25% কমে গেল তখন আমি এখন x+2, তার মানে কি 8টা কলা এখন পাই। ঠিক আছে, এখন আমি কলা পাই 8টা। 16 টাকা এখন আমি 8টা কলা পাই। তো তার মানে হিসাবটা বুঝেন তো। হ্যাঁ, হিসাবটা বুঝার ট্রাই করেন। যে যখন দাম ছিল 100% তখন আমি 16 টাকায় 6টা কলা পাইতাম। এখন দাম 75%, 25% দাম কমে গেছে, এখন আমি 16 টাকায় 8টা কলা পাই। তো দাম তো, টাকা তো একই, টাকা তো 16 টাকা 16 টাকাই দিচ্ছি, কিন্তু যেহেতু দাম 100% থেকে কমে 75% হয়ে গেছে, তো এখন আমি একই টাকায় আগে অল্প 6টা কলা পাইতাম, এখন আমি 8টা কলা পাচ্ছি। তো এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে 100/75 সমান 6/8, 6/8 না 8/6, হ্যাঁ। সম্পর্কটা যদি লিখে দেই, সম্পর্কটা হচ্ছে আগে ছিল দাম ছিল 100%, এখন দাম হইলো 25% কম 75%।
তো আগে আমি 16 টাকা দিলে 6টা কলা পাইতাম, এখন আমি 16 টাকা দিলে 8টা কলা পাই। ওকে, সো এইটা হচ্ছে সম্পর্ক। আমি 6 আর 8 উল্টায় লিখছি, খেয়াল করে দেখেন 6 আর 8 এখানে উল্টায় লেখা। ওকে, সেই ক্ষেত্রে এখন তাহলে একটা কলার দাম কত? ভাই এখন আপনি যদি 16 টাকা দেন, যদি 16 টাকা দেন, কলা পাচ্ছেন কয়টা? 8টা। তো এখন 8টা কলা পাইতেছেন 16 টাকায়, তাহলে একটা কলার দাম কত? 2 টাকা। 8টা কলার দাম এখন 16 টাকা, তাহলে 2 টাকা আর একটা কলার দাম এখন 2 টাকা। ওকে, এইটা হইলো কাহিনী, এইটা হইলো কাহিনী। টাকা বৃদ্ধির সাথে কমে গেছে সংখ্যা, এই জন্য ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে জিনিসটা এরকম যে, হ্যাঁ, জিনিসটা এরকম যে একটা বাড়লে তো একটা কমে, তাই না? যদি বাড়ার সাথে কমে যায়, কমার সাথে বেড়ে যায়, তাহলে আমাদেরকে ভাগ করতে হয় উল্টায়। যখন আমার দামটা কমে গেছে, তখন আমার কি কলার সংখ্যা বেড়ে গেছে, আবার দাম বেড়ে গেলে কি কলার সংখ্যা কমে যাবে। তো এই যে একটা বাড়লে একটা কমলো, এটাকে আমরা বলি হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন ব্যস্তানুপাতিক হয় তখন আমাদের ভাগ করতে হয় উল্টায় দিয়ে। ঠিক আছে, ভাগ করতে হয় তখন উল্টায়। বাংলিশ হয়ে গেছে এখানে তো। বাংলিশ না, এখানে সব ইংলিশ। বাংলা কোথাও লিখি নাই এই ম্যাথে। ওকে, দুই কিভাবে? দুই হলো, এখন আপনি যদি এখন আপনি যদি 16 টাকা দেন, কলা পাবেন x+2। এক্স এর মান তো 6, তো 6+2 কত? 8। এটা 8। 16 টাকায় পাবেন 8টা কলা। তো 8টা কলার দাম 16 টাকা, তাহলে একটা কলার দাম কত? 2 টাকা। ঠিক আছে, একটা কলার দাম 2 টাকা। দাঁড়ান, এই ম্যাথটা আরেকটা আছে, আমি আরেকটা বুঝাই। হ্যাঁ, এই ম্যাথ আরেকটা আছে। এই ম্যাথ আরেকটা আছে, আমি দেখছি। ওটা একটু বুঝাইলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এইটা, এইটা দেখেন। যারা আগেরটা বুঝেন নাই, তারা এইটা আমার সাথে আবার ফলো করেন। হ্যাঁ, ফুচকার দাম কি 20% কমে গেছে? হ্যাঁ, 20% ফুচকার দাম কমে গেছে। তো তাইলে আপনারা আমার সাথে সাথে আগান। ফুচকার দাম আগে ছিল কত? ফুচকার দাম আগে ছিল 100%। হ্যাঁ, এখন ফুচকার দাম কত? 20% কমে গেলে এখন ফুচকার দাম হইলো 80%। ওকে, ফুচকার দাম, এই যে বলছে 20% কমে গেছে, আমরা 20% কমাই দিলাম ফুচকার দাম। ছিল 100%, এখন হয়ে গেল 80% ফুচকার দাম। এটা হচ্ছে দাম। এখন 25 টাকায় দাম কমে যাওয়ার ফলে আগের থেকে 2টা ফুচকা বেশি পাওয়া যায়। তো যখন দাম 100% ছিল, তখন আমি যদি 25 টাকা দিতাম ফুচকার মামারে, ফুচকার মামা আমাকে একটা প্লেটে টা ফুচকা দিত। এখন তো দাম কমে গেছে। দাম যদি কমে যায়, তো এখন যদি আমি মামারে গিয়ে আবার 25 টাকা দেই, এখানে আবার বাংলিশ হয়ে গেল, তাই না? চলুন ইংলিশ করি। এখন যদি আমি আবার মামারে গিয়ে 25 টাকা দেই, মামা বলবে যে, মামা, দাম তো কমে গেছে, আমি তাহলে আপনার টাকা ফেরত না দিই, আমি আপনার ফুচকা না হয় 2টা বাড়ায় দিলাম। হ্যাঁ, তাহলে এখন মামা আমারে 2টা ফুচকা বাড়ায় দিল। তাইলে এখন এই যে আমার এই হাইলাইটারটা ফলো করেন। আগে দাম ছিল 100%, এখন দাম হয়েছে 80%। তো যখন দাম বেশি, তখন 25 টাকায় ও আমাকে এক্স সংখ্যক ফুচকা দিত। এখন তো দাম কমে গেছে, তো দাম যখন 80% কমে, যখন 20% কমে গেছে দাম, তখন মামা আমারে ফুচকা 2টা বাড়ায় দিছে, কারণ দাম তো কম এখন, সেই জন্য। তো তাই যদি হয়, তাহলে এখন এই যে আমরা ডান বাম আর ডান বামের মধ্যে সম্পর্ক করব, কিন্তু কেমনে সম্পর্ক করব নিশ্চয়ই মনে আছে। উল্টায় দিব। ঠিক আছে, উল্টায় দিব। দাম কত কমলো বাড়লো আর প্রোডাক্ট কয়টা পাইতেছি, এদের মধ্যে সম্পর্ক হবে উল্টা। তাহলে বাম পাশে আমি সোজাই রাখি যে 100/80 সমান, ডান পাশে কি হবে? উল্টায় দিব। উল্টায় দিব, তাহলে উপরে কত লিখবো? উপরে লিখবো x+2, নিচে কত লিখবো? নিচে লিখবো এক্স। দেখেন, আশা করি এইবার আমরা এই লাইনটা বুঝতে পারছি। এইবার চলেন আমরা ক্যালকুলেশন করি। হ্যাঁ, 5/4 সমান x+2/x। তাইলে আমরা এখান থেকে পাই এখান থেকে আমরা তাই পাই হচ্ছে 5/4, এক বেশি, দুই বেশি। তাহলে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসে হচ্ছে 2। ঠিক আছে, এক্স এর মান আসে হচ্ছে
দূর, এক্স এর মান কেন 2 আসে? এক্স এর মান আসে হচ্ছে আপনার ইয়ে 5 4, এক এক ইউনিট হচ্ছে এখানে। আচ্ছা দূর, ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে 5x সমান হচ্ছে x × 4 + 8, তাইলে এক্স এর মান আসে হচ্ছে 8। এক্স এর মান 8 আসে। তাহলে আগে 25 টাকায় মামা আমারে ফুচকা দিত 8টা। হ্যাঁ, এখন মামা আমারে 25 টাকায় ফুচকা দেয় দুইটা বেশি, 10টা। তো এখন 10টা ফুচকার দাম 25 টাকা, তাহলে একটা ফুচকার দাম হইলো 2.5 টাকা। ঠিক আছে, এখন তাহলে একটা ফুচকার দাম হইলো 2.5 টাকা। সো এইটা হইলো কাহিনী। আর আমি কোন লাইনটাই বারবার ফোকাস করতেছি, আপনারা যদি কেউ ব্যাংকের প্রিপারেশন নেন, এইরকম ম্যাথটা প্রচুর আসে। সেই ম্যাথগুলাতে এই লাইনটা আপনার খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা বোঝানোর জন্য মূলত এত কিছু। যারা ব্যাংকের লাভ ক্ষতির ম্যাথ যারা করবেন তাদের জন্য এই লাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই আসে এই ম্যাথটা। তো এই লাইনটা বুঝতে হবে। ঠিক আছে, ওকে, চলেন আমরা এখন আরেকটা অন্য, আমাদের মোটামুটি মেজর টাইপ গুলা কিন্তু প্রায় কাভার করে ফেলছি। হ্যাঁ, মেজর টাইপ গুলা কাভার করে ফেলছি, এখন আমরা হচ্ছে স্পেশাল কয়েকটা ম্যাথ দেখবো, দেখে আমাদের শেষ করে ফেলবো। শেষ করে ফেলবো, চলেন আমরা দেখি আমাদের আর ইন্টারেস্টিং কি কি ম্যাথ আছে। একটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। আচ্ছা, এই যে 32 নাম্বারটা, 32 নাম্বারটা, 32 নাম্বারটা, চল আমরা ওই যে আমাদের ফারহা আপু যেই নিয়মে করছিল, সেই ফারহা আপুর নিয়মটা করি। হ্যাঁ, যে একবার বাড়লো একবার কমলো, তাইলে কেমনে কি হিসাব নিকাশ। তো আমাদের ফারহা আপু বলছে যে একটা কাজ করি আমরা, আমরা ধরি যে পেঁয়াজের দাম শতকরা কত বাড়ছে বা কমছে। তো আমরা ধরি যে পেঁয়াজের দাম শুরুতে ছিল আপনার 100। হ্যাঁ, পেঁয়াজের দাম শুরুতে ছিল 100 টাকা, এটাই ধরে নেন, এটাই ধরে নেন। এরপর কি হয়েছে, পেঁয়াজের দাম বাড়ছে, কত বাড়ছে? 20% বাড়ছে। তাহলে কত গুণ হইলো? 120% হইলো। তারপর আবার কি, আজকে আবার 30% কমছে। তো 30% কমছে মানে কত গুণ হইলো? 70% হইলো, তাই না? 20% বাড়া মানে কি? 20% বাড়া মানে 120% হওয়া। 30% কমা মানে কি? 30% কমা মানে 70% হওয়া। তো এখন এইখানে যদি আমরা করি, তাহলে কত পাই? কত পাই তাইলে চলেন দেখি। 100 গুণ 120/100 গুণ 70/100, তাহলে 0.00000000, তাহলে 7 × 12 = 84। তাইলে এখন আমরা তাহলে পাই হলো 84 টাকা। হ্যাঁ, 84 টাকা। তাইলে ছিল 100 টাকা, হইল 84 টাকা, তাহলে 16% কি কমছে, তাই না? তাইলে আমার পেঁয়াজের দাম ওভারঅল 16% কমে গেছে। তো এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। 31 আমরা করলাম, 31 আমরা করলাম। যে 10% বাড়ছে, তো 10% যদি বাড়ে তাইলে কি হলো? তাইলে তো আমরা এখানে দেখলাম না যে হচ্ছে আমাদের শুধু 100% গুণ 100% হলো 100%, কারণ 1 গুণ 1 হলো 1। দৈর্ঘ্য বাড়ছে 10%, দৈর্ঘ্য হয়েছে 110%। 110% মানে কিন্তু 1.1। কেমনে 110% মানে 1.1? এটা কি আমরা নিশ্চয়ই বুঝছি কিভাবে হয়েছে এই কাহিনী। কারণ 110% মানে হলো 110/100। 110/100 মানে কি? 110/100 মানে হলো 1.1। তো তাহলে এখন দৈর্ঘ্য তো বাড়ছে, প্রস্থ তো আর বাড়ে নাই, তাহলে 1.1 × 1 মানে কত? 1.1, 1.1 মানে কত পার্সেন্ট? 1.1 পার্সেন্টেজে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করলে হয় 110%। তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে 110%। গেল এটা। তারপর এই যে বইয়ের দাম প্রথমে 25% কমে, তারপর 20% বাড়ে, তাইলে কেমনে হইলো? বইয়ের দাম শুরুতে ছিল 100 টাকা, প্রথমে 25% কমছে, 25% কমা মানে কত হয়? 75% হওয়া। তারপর 20% বাড়া মানে কত হওয়া? 20% বাড়া মানে 120% হওয়া। তাহলে 100 টাকা গুণ প্রথমে হইলো 75%, গুণ এরপরে হইলো 120%। তাহলে 100 গুণ 75/100 গুণ 120/100। তাহলে 100 100 কাটা, আর এখানে 120/100, 75, 75 গুণ 1.2, তাহলে হইলো হচ্ছে 75, 7.5, 90। তাহলে এখানে উত্তর হলো 90। হ্যাঁ, উত্তর তাহলে হলো 90। উত্তর না, এখানে তাহলে ফাইনাল দামটা হলো 90 টাকা। তো 90 টাকা যদি হয়, তাইলে
10 টাকা কমে গেল, তাই তো? শুরুতে ছিল 100 টাকা, পরে হলো 90 টাকা। এইটা তাহলে এখানে কাহিনী। তারপর আর হচ্ছে আমাদের একটা জিনিসের নির্মাণ খরচ 100 টাকা, আমার নির্মাতা বেচছে 20% লাভে, খুচরা বিক্রেতা বেচছে আরো 20% লাভে। তাহলে আমার দাম ছিল, শুরুতে খরচ ছিল 100 টাকা, যখন প্রথম সেলার 20% লাভ করছে, মানে ও 120%-এ সেল করছে। পরের সেলার আবার, সেকেন্ড জন খুচরা বিক্রেতা, সেও কি 20% লাভ করছে, তাহলে সেও আবার 120%-এ সেল করছে। তাহলে খুচরা মূল্য কত? হ্যাঁ, খুচরা মূল্য, তাহলে এই যে ফাইনালি খুচরা মূল্য, খুচরা বিক্রেতা কি এখন খুচরা মূল্যতে সেল করবে, তাহলে এই খুচরা মূল্যটা তাহলে ভাই কত? তো চলেন করি। 100 গুণ 120/100 গুণ 120/100 টাকা সমান কত হইল? 100 কাটা, 0 0 0 0, 12 12 144, তাহলে 144 টাকা। তাহলে খুচরা মূল্য এটা হলো 144 টাকা। তাহলে এখানে দেখেন, আপনি হিসাবটা করতে পারছেন কিনা। আমাদের নির্মাণ খরচ ছিল 100 টাকা, লেটসে 100 টাকা। নির্মাতা এটা সেল করছে 20% লাভে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার 20% লাভে সেল করলে তাহলে প্রথম দাম হলো 120 টাকা। খুচরা বিক্রেতা এটার উপর আবার 20% যখন প্রফিট করবে, তখন তার এখানে দাম হয়ে যাবে 144 টাকা। তাহলে এখানে নির্মাতা লাভ করছে কয় টাকা? 20 টাকা লাভ করছে। আর খুচরা সেলার সে লাভ করছে কয় টাকা? সেখানে 24 টাকা লাভ করছে। ওকে, এটা অনেক ভাবে করা যায়, হ্যাঁ, এগুলা অনেক অনেক ভাবে করা যায়, এটা কোনো ব্যাপার না। তারপর চলুন আমরা ভেঞ্চিত্রে এই সুন্দর ম্যাথটা দেখি। সুন্দর ম্যাথটা দেখি, কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটা খুঁজতেছিলাম আমি, মানে পাচ্ছিলাম না। এখানে ভেনচিত্রে আমাদের আরো আনএক্সপ্লোরড জায়গা আছে, হ্যাঁ। ওই একটা স্পট আমরা গতবার মিস করছিলাম, এইবার আমরা এই স্পটটা আর মিস করতেছি না। চলুন দেখি ম্যাথটা। 60 জন লোকের মধ্যে 45 জন 60 জন লোকের মধ্যে 45 জন ইংলিশ আর 25 জন ইংলিশ বাংলা উভয় ভাষায় কথা বলতে পারে। উম আচ্ছা, না না না, এটা হচ্ছে, ওকে চলুন। আমার এইটা হইতেছে বাংলায় কথা বলা লোকের বৃত্ত, এইটা হইলো আমার ইংলিশে কথা বলা লোকের সার্কেল, হ্যাঁ। এইটা গেল বাংলা, এটা গেল ইংলিশ। এখন এই সার্কেলের বাইরে তাহলে কে থাকবে? সার্কেলের বাইরে থাকবে যারা বাংলা ইংলিশ একটাতেও কথা বলতে পারে না। এখন আমাকে ওরা শুরুতে খুব সুন্দর করে বলে দিছে যে প্রত্যেকেই দুই ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারে। তার মানে কি? তার মানে এখানে দুইটা বৃত্তের বাইরে কোনো মানুষই নাই। বাংলা ইংলিশ কথা বলতে পারে না এমন মানুষ থাকার কথা ছিল এই যে এই বাইরে, তাই তো? এই বাইরে কারা থাকবে? যারা বাংলা ইংলিশ একটাতেও কথা বলতে পারে না। কিন্তু আমাকে বলছে কি প্রত্যেকেই অন্তত দুই ভাষার একটা ভাষায় কথা বলতে পারে। তার মানে কি? তার মানে বাইরে কেউ থাকবে না, বাইরে কেউ নাই। তো বাইরে যদি কেউ না থাকে, তখন আমাদের বাইরের এই সার্কেলটাই আর দেওয়ার প্রয়োজন পড়ে, বাইরের এই এই আয়তক্ষেত্র আর দেওয়ার প্রয়োজন পড়ে না। বাইরে কেউ থাকলে তখন আমরা ওই আয়তক্ষেত্রটা দিই, এখন তো বাইরে কেউ নাই, সবাই বাংলা ইংলিশের মধ্যে, তাহলে আর বাইরের আয়তক্ষেত্র দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা এখন আমরা এই আহ, বাংলা ইংলিশ মিলায় যে জায়গাটা, এই জায়গাটার আমরা বলি কি? আমরা বলি বি ইউনিয়ন ই, হ্যাঁ, বি ইউনিয়ন ই। আর মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি বি ইন্টারসেকশন ই। এখন বি ইউনিয়ন ইতে আছে কতজন? আমারে বললো বি ইউনিয়ন ই মিলায় মোট হচ্ছে 60 জন লোক, তাহলে টোটাল আমার এখানে লোক হইলো 60 জন। তার মধ্যে 45 জন ইংলিশে কথা বলে, তাহলে আমার ইংলিশে কথা বলা লোক কতজন? 45 জন। 25 জন ইংলিশ অ্যান্ড বাংলা উভয়ে কথা বলে, তাইলে আমার
এন অফ বি ইন্টারসেকশন ই কতজন? 25 জন। এখন আমারে বলছে যে ভাই, আমাকে বলো তুমি যে বাংলায় তাহলে কথা বলে কতজন, হ্যাঁ, তাও আবার শুধু বাংলায়। শুধু বাংলায়, এইখানেই ঝামেলা। চলুন আমরা দেখি আগে আমাদের ফর্মুলা কি ছিল। এন অফ বি ইউনিয়ন ই সমান এন অফ বি যোগ এন অফ ই মাইনাস এন অফ বি কমন ই। তো বি ইউনিয়ন ই মিলায় কতজন? 60 জন। বাংলায় কতজন জানি না, বাই করতে হবে। তো করব। ইংলিশে কতজন? ইংলিশে হইলো 45 জন। কমন কতজন? কমন হইলো 25 জন। তাইলে তাইলে 60 + 25 হইলো 85, মাইনাস 45 হলো 40, হইতেছে এন অফ বি। হ্যাঁ, এন অফ বি বাংলায় তাহলে কথা বলে কতজন? বাংলায় তাহলে কথা বলে 40 জন। হ্যাঁ, বাংলায় কথা বলে 40 জন। এখন বাংলায় যদি 40 জন কথা বলে, তার মানে কি? তার মানে আমাদের এই যে বাংলার যে সার্কেল, এই বাংলার সার্কেলে আমার আছে হচ্ছে টোটাল 40 জন। হ্যাঁ, 40 জন হচ্ছে বাংলায় কথা বলে, বাংলায় কথা বলতে পারে। কিন্তু আমাকে প্রশ্ন বলছে যে শুধু বাংলায় কথা বলে। শুধু বাংলায়, হ্যাঁ, শুধু বাংলায় কথা বলে। শুধু বাংলায় কথা বলে কারা? শুধু বাংলায় কথা বলে হইল আপনার এই যে এই পার্টটুকু, এই পার্টটা হচ্ছে শুধু বাংলায় কথা বলে, ওরা ইংলিশে কথা বলতেই পারে না। আমাকে চাইছে এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটা হচ্ছে যারা শুধুমাত্র বাংলায় কথা বলতে পারে। তো যদি আমাকে ওদের সংখ্যাটা বের করতে হয়, তো তাহলে এখন আমি কি বলবো? বাংলার সার্কেলে 40 জন, আর মাঝখানের এই কমন পার্টে কয়জন? 25 জন। তাহলে শুধু বাংলাতে কতজন? এই 40 - 25, তাই না? শুধু বাংলায়, পুরা বাংলার সার্কেলে হইলো আমার 40 জন, আর এই কমন পার্টে 25 জন। শুধু বাংলায় তাহলে 40 থেকে ওই কমন পার্টটা বাদ দিয়ে দিই, তাইলে আমার হয় হচ্ছে 15 জন। ঠিক আছে, 15 জন। তো এটা আর একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল। এর বাইরে আমাদের আর হচ্ছে নর্মাল ভেন চিত্রের ম্যাথ। নর্মাল ভেন চিত্র এটা তো নর্মাল পার্সেন্টেজের ম্যাথ, এগুলা নিয়ে আমরা মাথা ঘামাবো না, মাথা ঘামাবো না। তারপর আর ইন্টারেস্টিং ম্যাথ কোনটা ছিল? এটা তো রিপিট, 33 রিপিট হইলো। উম, আচ্ছা, আবার আবার না, আবার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। চলুন আমরা ভেন চিত্রের ম্যাথটা তাহলে ঝামেলা যায় তো দেখি ভেন চিত্রে এরকম আরেকটা ম্যাথ আমরা পাই কিনা। 70% ইংরেজি, 80% বাংলায়, 10% উভয়। আহ, চলুন আমরা একটা ভেন চিত্র, এই ম্যাথটা দেখি একটু ভাঙাই দেখি। হ্যাঁ, উত্তরটা বের করার জন্য আমরা পুরো ভেন চিত্রটা একদম হচ্ছে ইয়া করি, একদম আমরা অ্যানালাইজ করি একটা ভেন চিত্র। ওকে, একটা স্কুল, আমার স্কুলটা কেমন হয়? আমার স্কুলটা হয় একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই ভেন চিত্র এটা একদম আমরা একদম, এখানে আমরা উত্তর বাইর করবো না, আমরা এখানে উত্তর দেখবোই না। আমরা এখানে শুধু ভেন চিত্রটা দেখবো, যেটাতে আপনাদের একটু আগে প্রবলেম হইলো। আমার স্কুল কেমন হয়? আমার স্কুলটা হয় হইলো এরকম একটা উম একটু বড় আয়তক্ষেত্র আঁকি, কারণ বড় করে চিত্র আঁকবো এখন, তাই। আমার স্কুলটা হয় কি? স্কুলটা হয় একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আমার একটা স্কুল। এই স্কুলের মধ্যে এখন আমি দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বাংলা। ভালো, ওকে। আমার স্কুলে কতজন? আমার স্কুলে হইলো ধরে নিচ্ছি 100%। হ্যাঁ, এন অফ, এটার আমরা বলি ইউনিভার্সাল সেট, যার মধ্যে সবকিছু কত? 100%। ওকে, এর মধ্যে আমার কিছু পোলাপাইন বাংলায় পাশ করছে, কিছু পোলাপাইন আমার এখানে বাংলায় পাশ করছে, কিছু পোলাপাইন আমার এখানে ইংলিশে পাশ করছে।
আর কিছু পোলাপাইন আছে যারা একটাও পাস করে নাই, দুটাই ফেল করছে। হ্যাঁ, তো দুটাই ফেল করছে কতজন? 10%, দুইটাই ফেল করছে। তাইলে দুইটাই ফেল করছে কতজন বাংলা ইংলিশের বাইরে? তাইলে 10%। শিওর আমরা? শিওর। বাংলা ইংলিশ দুটাই ফেল করছে 10%, তাহলে আমার এই যে বাংলার যে সার্কেল, আমার এই যে ইংলিশের যে সার্কেল, তার বাইরে হলো 10%। ওকে, ভালো। এখন আপনাদের একটু আগে বলছি যে এই এই দুইটা সার্কেল মিলায় যে জায়গা, এই জায়গাটা কত? দুইটা সার্কেল মিলায় যে জায়গা, এটাকে আমরা বলি হচ্ছে বি ইউনিয়ন ই, তাই তো? ইউনিয়ন। তাহলে বাংলা ইংলিশ মিলায় তাহলে কত পার্সেন্ট টোটাল পাস করছে? বাংলা ইংলিশ মিলায় 90%, আর বাইরে 10%। এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, এরপর এখন আমাকে ওরা বলতেছে যে ভাই, বাংলায় পাস করছে টোটাল 80%, আর ইংলিশে পাস করছে টোটাল 70%। তো ভালো কথা। তো এখন আমি একটু চিন্তা করতেছি, তাইলে ভাই এই মাঝখানের যে জায়গাটা, এটা তো হচ্ছে বাংলা ইংলিশের কমন। এই জায়গাতে তাহলে আমার হচ্ছে আসলে পাস করছে কতজন, বাংলা ইংলিশ উভয় পাস করছে কতজন? তো এখন এই বাংলা ইংলিশ দুটাই যদি আমি এখন বাইর করতে চাই যে দুইটার কমন পাস করছে কতজন, তখন আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এন অফ পি কমন ই, ও কমন জায়গাটা আমি বাইর করতে চাই। তো তার জন্য এখন আমি একটা ফর্মুলা খাটাবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হবে এরকম, ওই যে যেটা বারবার বলতেছিলাম যে এন অফ বি ইউনিয়ন ই সমান এন অফ বি যোগ এন অফ ই মাইনাস এন অফ বি কমন ই। ওকে, তো এন অফ বি ইউনিয়ন ই হইলো আমার 90%, তাহলে আমি পাচ্ছি যে 90% সমান হইলো এন অফ বি হইলো 80%, যোগ এন অফ ই হইলো 70%, মাইনাস এন অফ মাইনাস এন অফ বি ইন্টারসেকশন ই। তাহলে কত হয় এখানে? এন অফ বি ইন্টারসেকশন ই এর মান এখানে যদি আপনি ক্যালকুলেশনটা শেষ করেন, তাহলে আসবে হচ্ছে 80, 70, 150 মাইনাস 90, 60, 60% আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এন অফ বি ইন্টারসেকশন ই আসবে 60%। সেই পুরাতন সিমিলার ফর্ম, তাহলে এই কমনটা আসে কত পার্সেন্ট? কমনটা আসে হলো 60%। হ্যাঁ, এই পর্যন্ত তাহলে আমাদের আর প্রবলেম নাই। এইবার চলেন আমরা পুরা সিনারিওটা বোঝার ট্রাই করি। পুরা সিনারিওটা কি? সিনারিওটা এরকম যে আমার বাংলা ইংলিশ মিলায় পাশ করছে কত? 90%। বাংলায় পাশ করছে কত পার্সেন্ট? বাংলায় পাশ করছে হইলো 80%। ইংলিশে পাশ করছে কত পার্সেন্ট? ইংলিশে পাশ করছে 70%। বাংলা ইংলিশের কমন পাশ করছে কত পার্সেন্ট? এই যে এখানে এটা, এই যে আমাদের যে ফর্মুলাটা, পুরাতন ফর্মুলা, ওই আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে বাংলাতে পাশ করছে 80%। হ্যাঁ, আর ইংলিশে পাশ করছে আমার এখানে 70%। বাংলা ইংলিশে কমন পাস হচ্ছে 60%। এখন আহ গেল, এই 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 পার্টটা আমাদের গেল। এইবার আমরা আসি হচ্ছে ভেনচিত্রে। ওকে, ভেনচিত্রে আসি। তো বাংলায় যদি 80% পাস করে ফেলায়, কিন্তু বাংলা ইংলিশে কমন পাস কতজন? 60%। তাহলে এই মাঝখানে আমার রইছে 60%। তো যদি আমার এই মাঝখানে 60% থাকে, হ্যাঁ, দেখা যায় না না, যদি আমার এই মাঝখানে থাকে হইলো 60%, তাহলে বলেন দেখি শুধু বাংলায় পাস করছে কত পার্সেন্ট? হ্যাঁ, এটাই ছিল আমাদের আগের ম্যাথে, যে শুধু বাংলায় পাস কত পার্সেন্ট, শুধু ইংলিশে পাস কত পার্সেন্ট। আমার বাংলায় পাস হইলো 80%, বাংলা ইংলিশের কমন পাস কত পার্সেন্ট? 60%। তাইলে শুধু বাংলায় পাস কত পার্সেন্ট? ধরতে পারছি নিশ্চয়ই আমরা এটা। এটা কি তাহলে 20% হবে না? 20% হবে।
তারপর যদি বলি শুধু ইংলিশে পাস কত পার্সেন্ট, সেটা তাহলে কত পার্সেন্ট হবে? শুধু ইংলিশে পাস হবে 10%, তাই না? 10%। এখানে যদি আপনার একটা কঠিন প্রশ্ন করতে যায়, কঠিন প্রশ্নটা করতো এরকম যে শুধুমাত্র এক বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট, ঠিক আছে? শুধুমাত্র এক বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট। তাহলে যদি এই প্রশ্নটা হচ্ছে এই ভেনচিত্রের ম্যাথের সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন প্রশ্ন, হ্যাঁ। এই ভেনচিত্রের ম্যাথের সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এইটা, যে শুধুমাত্র শুধুমাত্র এক বিষয়ে পাশ কতজন। শুধুমাত্র এক বিষয়ে পাস কতজন বা কত পার্সেন্ট, তখন এখানে উত্তর হইতো কি 30%, তাই না? শুধু বাংলায় পাস 20%, শুধু ইংলিশে পাস 10%, তাহলে শুধুমাত্র এক বিষয়ে পাস হলো 30%। এইটা হচ্ছে ভেন চিত্রের সবচেয়ে কঠিন কোশ্চেন, যে শুধুমাত্র এক বিষয়ে কতজন, 30%, 30 জন। তো তাহলে এখন আমাদের পুরা হিসাবটা কিন্তু মিলছে, দেখেন পুরা হিসাবটা এখন আমাদের মিলে যাওয়ার কথা। হ্যাঁ, চলুন দেখি। স্কুলে কতজন? 100 জন। দুটাতেই ফেল কতজন? 10 জন। তাহলে বাংলা ইংলিশ মিলাই থাকলো কয়জন? 90 জন। তো 90 হিসাব মিলছে, 60 আর 20 80 আর 10 90 হিসাব মিলছে, হ্যাঁ। যে টোটাল স্কুলে 100 জন, দুই বিষয়ে ফেল 10 জন, মানে এক বিষয়ে পাশ করে নাই 10 জন। শুধু ইংলিশে পাস 10, শুধু বাংলায় পাস 20, দুটাতেই পাস করছে 60 জন। তাহলে সব মিলায় কত হইলো? সব মিলায় আমার হয়ে গেল 100 জন, মিলে গেছে 20 60 10 10। বাংলায় ওভারঅল পাস কতজন? 80 জন। কেমনে? উভয় পাস 60 জন, শুধু বাংলায় পাস 20 জন, তাহলে টোটাল 80 জন। ইংলিশে পাস কতজন? 70 জন। কেমনে? উভয় বিষয়ে পাস 60 জন, শুধু ইংলিশে পাস 10 জন, তাহলে দুইটা মিলায়ে আমার ইংলিশে পাস হইলো 70 জন। তো এটাই মূলত আমাদের সামারি, হ্যাঁ। আর এই পুরা পার্টটা হইলো বাংলা ইংলিশ মিলায়ে। বাংলা ইংলিশ মিলায়ে কত? বাংলা ইউনিয়ন ইংলিশ হলো 90। কেমনে 90? শুধু বাংলা 10, সরি শুধু বাংলা 20, উভয় 60, ইংলিশ 10, এই তিনটা মিলায়ে বাংলা ইউনিয়ন ইংলিশ তিনটা মিলায়ে হলো 90। ঠিক আছে? তাহলে পুরা ভেন চিত্রের পুরা আমরা হচ্ছে এখানে একদম আহ ভেঙে ভেঙে দেখলাম যে কই কি আছে, কোনটার জন্য কি কি হয়। 7:51 বাজে, তাই তো? আমাদের তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। আর এখানে আর এখানে আর এখানে উম ওয়ান বিষয়টা আবার ওয়ান বিষয়টা আবার ওয়ান তো বুঝি নাই, ওয়ান কোনটা? আম, আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, হ্যাঁ। এই প্রশ্নটা দেখাইতে ভুলে গেছি। এই প্রশ্নটা একটু দেখাই, হ্যাঁ। এই প্রশ্নটা একটু দেখাই, যারা আছেন একটু দেখে যান। এটা একটু কঠিন ছিল। কঠিন ছিল এরকম যে তামাকের উপর এটা যে একবার কমায়, হ্যাঁ, তামাকের উপর শতকরা 10 টাকা ট্যাক্স কমে। তো এখন ইউজ কত বাড়াইলে ট্যাক্স ওভারঅল 8 টাকা বাড়বে। তো এটা একটু ঝামেলা। তো তামাকের উপর শতকরা 10 টাকা ট্যাক্স কমাই দিছে। তো ধরেন ট্যাক্স আগে ছিল 100 টাকা, ট্যাক্স আগে ছিল 100 টাকা, 10 টাকা কমাইছে। তো যদি 10%, শতকরা 10 টাকা কমাইছে মানে কি 10% কমাইছে, তো এখন হয়ে গেছে 90 টাকা, হ্যাঁ, মাইনাস 10%, তাই 90 টাকা। এখন বলছে যে তামাকের ব্যবহার কত বাড়াইলে ট্যাক্স বরং আরো 8 টাকা বাড়বে, ট্যাক্সের মান আরো 8 টাকা বাড়াই দিতে হবে কেমনে। তো তার মানে কি? বলছে যে মানে কমা তো যাবেই না, 100 টাকা 90 করছে, 90 তো হওয়া যাবে না, বরং হইতে হবে আরো 8 টাকা বেশি। হইতে হবে আরো 8 টাকা বেশি, তার মানে হইতে হবে 108 টাকা। ঠিক আছে? 108 টাকা বেশি হইতে হবে। তো তাইলে এখন সরকার ট্যাক্স কমাই দিছে, যদি আপনারা এখন একটু বেশি করে বিড়ি সিগারেট খান তাহলে ইউজ বাড়বে, ইউজ বাড়লে আমার ট্যাক্স আরো বাড়বে। তো ভালো কথা, আমার ট্যাক্স ওভারঅল বাড়বে হচ্ছে 8%, কিন্তু ট্যাক্স তো কমাই দিছি, তাহলে এখন 90 টাকা থেকে হিসাব করলে এখন কত পার্সেন্ট বাড়াইলে 108 টাকা হয়? হ্যাঁ, 90% থেকে কত বাড়াইলে 108 টাকা হয়? তো তখন আমরা একটু এখানে একটু চিন্তা করি যে ঠিক আছে, 90 টাকা সরকার বানাইছে, 90 টাকা, আর আমরা বেশি বেশি বিড়ি সিগারেট খেয়ে আমরা বানাবো 108 টাকা। তাহলে আমাকে যদি 90 টাকা থেকে চিন্তা করি, আমাকে 90 টাকায় আমাকে হচ্ছে বাড়াতে হবে
90 টাকায় আমাকে বাড়াতে হবে হচ্ছে কত টাকা? 18 টাকা, তাই না? 90 টাকায় আমাকে নিজেরা বেশি বেশি বিড়ি সিগারেট খেয়ে বাড়াইতে হবে 18 টাকার ট্যাক্স। তাহলে যদি আমরা বলি 1 টাকায় বাড়াতে হবে কত? 1 টাকায় তাহলে হচ্ছে আমাকে বাড়াতে হবে হচ্ছে 18/90 টাকা। তো তাইলে যদি বলি 100 টাকায় কত বাড়াইতে হবে? 100 টাকায় তাহলে বাড়াতে হবে 18/90 গুণ 100 টাকা। দ্যাট মিনস উত্তর হবে 20 টাকা। তাহলে আমাকে আমাদের তাহলে দায়িত্ব এখানে 20% বিড়ি সিগারেট খাওয়া বাড়ায় দেওয়া। তাহলে যেখানে সরকার বরং হচ্ছে আপনার 100 টাকা থেকে ট্যাক্স কমায় 90 টাকা করছে, আমরা যদি 100 টাকায় 20 টাকার ব্যবহার বাড়াই, 100 টাকায় 20 টাকার ব্যবহার বাড়ায় দেওয়া মানে কি? 100 টাকায় 20 টাকার ব্যবহার বাড়ানো মানে হলো 20% বাড়ায় দেওয়া। হ্যাঁ, 20% বাড়ায় দেওয়া। আমরা যদি আমাদের ব্যবহার 20% বাড়াই দিই, তাহলে যেখানে আগে সরকার 90 টাকা ট্যাক্স পাইতো, ওখানে এখন আরো 18 টাকা বেশি ট্যাক্স পাবে, তাহলে ওভারঅল 108 টাকা ট্যাক্স পাবে। তো সেখানে সরকার আগে পাইতো 100 টাকা, এখন ট্যাক্স পাবে 108 টাকা। ওকে। ওকে। আচ্ছা, আমাদের নুরুন নাহার আপু বলছে শুধু ওয়ান বিষয়টা বুঝিনি, ওয়ান আসলে কি মিন করতেছে আমি এটা ধরতে পারিনি। হ্যাঁ, কোন ম্যাথের ওয়ান? নাকি 1 নাম্বার ম্যাথ? আপনি যে কি বলতেছেন আমি বুঝি নাই। হ্যাঁ, 13 13 13। বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাস, আচ্ছা আচ্ছা, বৃত্তের ব্যাস 5% বাড়লে, আচ্ছা আচ্ছা। চলেন আমরা দেখি বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, এটা কি? পাই ইন্টু আর এর স্কোয়ার, তাই তো? এটা হলো আমাদের ক্ষেত্রফল। আমি কিউ লিখতে পারি না। আচ্ছা, আহ পাই আর স্কোয়ার হলো, পাই আর স্কোয়ার হলো ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, তো আগে রেডিয়াস ছিল 100%, তো তাইলে এখানে কত? পাই ইন্টু 100%-এর স্কোয়ার, এটাই তো ক্ষেত্রফল। 100% মানে হচ্ছে 1, তাহলে পাই ইন্টু 1-এর স্কোয়ার। হ্যাঁ, এটা। এখন কথা হচ্ছে যে আমার ব্যাস 5% বাইরে গেছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়ে? এখন তাইলে আমরা আসলে কিভাবে চিন্তা করতে পারি? আমরা চিন্তা করতে পারি এরকম, যে আমার ক্ষেত্রফলটা ডিপেন্ড করতেছে আর স্কোয়ারের উপরে, তাই তো? ক্ষেত্রফলটা ডিপেন্ড করতেছে আর স্কোয়ারের উপরে। তো তাইলে আপনি এভাবে করে চিন্তা করতে পারেন যে আমার আগে ছিল এরিয়া 1, পরে হইল এরিয়া 2। এরিয়া 1-এ আমার রেডিয়াস ছিল 100%। তো রেডিয়াসের তো স্কোয়ারের উপর ডিপেন্ড করে। সো লেটস সে আগে আমরা পার্সেন্টটা চিন্তা করি না, পার্সেন্টটা বাদ দিই ম্যাথমেটিক্যাল রিজনে। আমার রেডিয়াস আগে ছিল 100%, এখন আমার রেডিয়াস হয়ে গেছে 5% বাড়ছে। তো তাহলে এখন আমার রেডিয়াস হয়ে গেছে 105%। তাহলে আমরা এভাবে করে চিন্তা করতে পারি জিনিসটা, যে আমার এই যে রেডিয়াসটা, রেডিয়াসটা শুরুতে ছিল 100%, পরে সেই রেডিয়াসটা 5% বেড়ে হয়ে গেছে 105%। আর ক্ষেত্রফল ডিপেন্ড করে আর এর স্কোয়ারের উপরে, তাই আমরা 100 স্কোয়ার 105-এর স্কোয়ার আমরা নিচ্ছি। তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের এরিয়া কতটুকু বাড়লো, ঠিক আছে, এরিয়া কতটুকু বাড়লো, তো আগে আমাদেরকে এখানে চিন্তা করতে হবে যে 105-এর স্কোয়ারটা আসলে ভাই কত। হ্যাঁ, 105-এর স্কোয়ারটা কত? তো এইখানে কমন একটা ট্রিক্স আছে। কমন ট্রিক্সটা কি? কমন ট্রিক্সটা হইলো যে আপনার জিনিসটা এই, যদি আপনাকে বলা হয় যে এখন আপনি 105-এর স্কোয়ারটা বাইর করতে যাবেন, আপনার জন্য জিনিসটা অনেক বেশি হেক্টিক হয়। যদি আপনি বাইর করে ফেলতে পারেন তাহলে তো ভালো, সমস্যা নেই। হ্যাঁ, 105-এর স্কোয়ারটা আপনি বাইর করে ফেলছেন, সমস্যা নাই, কাছাকাছি বাইর হয়ে যাবে। কিন্তু যদি আমরা আসলে এটা বাইর করতে না যাই, আমরা সিম্পলি চিন্তা করি যে আমাদেরকে একটু অল্প সময়ে শর্টকাটে ম্যাথটা শেষ করতে হবে, তখন আমাদের একটা হচ্ছে থামস আপ মেথড আছে। হ্যাঁ, থামস আপ মেথড বলে নাকি থামস ডাউন মেথড বলে কিছু একটা বলেছে, অভিজ্ঞতা লব্ধ মেথড। মেথডটা কি? যে যদি আমার এই একটা প্যারামিটার বারে 5%, আর আমার যেটা বের করতে চাই সেটা ডিপেন্ড করতেছে স্কোয়ারের উপরে, তাহলে আমার
যেই পার্সেন্টেজটা বাড়লো তার ডাবল বাড়বে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, বুঝাই বলি। আচ্ছা, এটা একটু বুঝাই ক্লিন করে বলি। হ্যাঁ, দেখেন, আমার বৃত্তের ব্যাস বাড়ছে 5%। আমার এখানে এরিয়া ডিপেন্ড করতেছে কার উপরে? রেডিয়াসের স্কোয়ারের উপরে। হ্যাঁ, আর ধরেন যদি এটা একটা ফুটবল হইতো তখন আমার আয়তন ডিপেন্ড করতো কিসের উপরে? এইটার কিউবের উপরে না? কারণ এরিয়া হইলো পাই আর স্কোয়ার, আর আয়তন হইলো, ফুটবলের আয়তন কি মনে আছে? 4/3 পাই আর কিউব। ওকে, তো এখন আমার আর বাড়ছে হচ্ছে 5%। এরিয়া ডিপেন্ড করে কিসের উপর? আর স্কোয়ারের উপর। তাহলে এটা বাড়বে কত পার্সেন্ট? এটা বাড়বে 10%-এর চেয়ে সামান্য বেশি, সামান্য বেশি। হ্যাঁ, আর আমার যে আয়তন, এই আয়তনটা বাড়বে, আয়তন ডিপেন্ড করে কিসের উপর? আর কিউবের উপর। এটা তাহলে 5×2 = 10, 3×5 = 15, তাহলে এটা হবে 15 থেকে সামান্য বেশি পার্সেন্ট। ওকে, এটা আমরা এইভাবে করে মনে রাখতে পারি। এই 5%, 10% যখন বাড়ে তখন আমরা এভাবে করে মনে রাখতে পারি যে আমার রেডিয়াস বাড়লো 5%, তাহলে রেডিয়াসের স্কোয়ার বাড়বে 10%-এর মতো, অ্যান্ড রেডিয়াসের কিউব আমাদের বাড়বে 15%-এর মতো। হ্যাঁ, এর থেকে একটু বেশি। তো যদি আমার রেডিয়াস 5% বাড়ে, তাহলে আমার এখানে 10% থেকে সামান্য বেশি বৃদ্ধি পাবে। এটা হবে এখানে উত্তর। আর যদি বলে ফুটবলের আয়তন, ফুটবলের ব্যাস যদি 5% বাড়ে, তাহলে ফুটবলের আয়তন কত পার্সেন্ট বাড়বে? তখন 3×5 = 15, 15 পয়েন্ট সামথিং পার্সেন্ট হবে এখানে আমাদের উত্তর। ওকে, রেডিয়াস 5% বাড়ে নাই, ব্যাস 5% বাড়ছে ভাই। যদি চিন্তা করেন, হ্যাঁ, একটা বৃত্ত, ওই বৃত্তের ব্যাস যদি আপনি ডাবল করে দেন তাহলে ব্যাসার্ধও কি ডাবল হয়ে যাবে না? ব্যাস যদি ডাবল হয়ে যায় তাহলে ব্যাসার্ধও তো ডাবল হয়ে যাবে, তাই না? তো ওই একইভাবে ব্যাস যদি 5% বাড়ে তাহলে ব্যাসার্ধ 5% বাড়বে। ওকে, আচ্ছা, 8টা বাজে আমাদের। এখন বোধহয় একটা ক্লাস আছে এই লিঙ্কে। আমরা এখন তাহলে হচ্ছে আজকের মতো এখানে শেষ করে দিই। আপনার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে আবার দেখা হবে। যে কোনো ম্যাথ যদি আপনাদের প্রবলেম থাকে, আপনারা সলভ করতে পারেন নাই এমন কোনো ইস্যু থাকে, আমাদেরকে ছবিটা তুলে দিন। আমরা মেন্টররা যারা আছি, আমাদের অন্যান্য ক্লাব মেম্বার যারা আছি, সবাই আপনাকে হেল্প করব, বুঝাই দিব অ্যান্ড সলভ করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এটা কি মুখস্থ? এটা আমাদের একটা মোটামুটি একটা রুল। এটা আমাদের ওই যে ছোটবেলায় আমরা যখন ওই যে তাপের প্রসারণ সহগ আলফা বিটা গামা যখন করছিলাম তখন আমাদের এই ম্যাথগুলো ছিল। তো এটা এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা প্রায় মুখস্থ যে আর যদি 5% বাড়ে, আর এর স্কোয়ার বাড়বে 10%, আর এর কিউব বাড়বে 15%, 3 গুণ। লাস্টের ট্রিকটা হচ্ছে লাস্টের ট্রিক, যখন তো আমরা দেখি তো আমাদের এই ট্রিকটা আর কোথাও খাটে কিনা। আম, আমাদের ওই যে একটা ম্যাথ ছিল, উম, এই যে বর্গক্ষেত্র কই গেল, এই যে বর্গক্ষেত্রের বাহু বাড়ছে কত? বর্গক্ষেত্রের বাহু বাড়ছে এখানে আপনার 10%। ঠিক আছে, আর ক্ষেত্রফল কি বাহুর স্কোয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে এই বাহু বাড়বে কত পার্সেন্ট? 10%-এর ডাবল, 20%। কিন্তু 20% থেকে সামান্য বেশি। হ্যাঁ, তাই 20% থেকে সামান্য বেশি, 21% হয়েছে এখানে। ওকে, যদি বলতো আয়তন, তাহলে আয়তন বাড়তো কত পার্সেন্ট? আয়তন বাড়তো 10×3। ধর 10×3 হচ্ছে 30, 30% থেকে সামান্য বেশি, 31, 32 বা 32.5% হইতো উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। একটা জিনিস যদি 10% বাড়ে, তার স্কোয়ার 20% বাড়বে, তার কিউব 30% বাড়বে, কিন্তু সামান্য বেশি। 10%-এর ডাবল 20%, 20% থেকে সামান্য বেশি, 21% হবে এখানে উত্তর। ওকে, 4% বলে 4% আপনার তখন ক্ষেত্রফল বাড়বে প্রায় 8 পয়েন্ট সামথিং, 8.4%, 8.5% বাড়বে, এরকম বাড়বে। ওকে, আচ্ছা, আমরা এখানে ক্লোজ করে দিই। আপনার সাথে আবার টেলিগ্রাম গ্রুপে দেখা হবে। আমাদের এখন পরের একটা ক্লাস এই লিঙ্কে, একই লিঙ্কে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আপনার সাথে আবার দেখা হবে। আজকে আমরা এখানে ক্লোজ করে দিই। আল্লাহ হাফিজ সবাইকে।